আজকে আলোচনা করব হচ্ছে হেপাটোলজি ২ নম্বর পার্টটা। এই পার্টে সবথেকে ইম্পোর্টেন্ট টপিক এটা খুব সুন্দর করে মার্ক করে দেওয়া আছে। স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। খুব ফ্রিকোয়েন্টলি কিন্তু প্রশ্ন আসে। এরপরে আছে হেপাটিক এনকেফালোপ্যাথি অ্যান্ড ইটস প্রিসিপিটেটিং ফ্যাক্টরস। আর এরপর আছে পোর্টাল হাইপারটেনশন, তারপর আছে ভেরিসিয়াল ব্লিডিং। তাহলে এই টপিকগুলো থেকে মেইনলি পরীক্ষার প্রশ্ন আসে। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে হেপাটোমেগালি। হেপাটোমেগালির অনেক কাজই আছে, ডেভিডসন অল্প কিছু কাজ দেওয়া আছে। লিভার যদি কোনো মাসলেশন হয়, কোনো মেটাস্টেসিস হয়, কোনো সিস্ট থাকে বা রাইট সাইডে হার্ট ফেইলিউর, হেপাটিক ভেইন অবস্ট্রাকশন যে কোনো কারণে হইতে পারে। আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিভার সিরোসিসের ক্ষেত্রে আর্লি স্টেজে হেপাটোমেগালি থাকতে পারে, আর লেট স্টেজে গিয়ে ইউজুয়ালি লিভার সাইজটা ছোট হয়ে যায়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে লিভার সিরোসিসে কোন কোন কজে হেপাটোমেগালি পাওয়া যেতে পারে। তাহলে অ্যালকোহল, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ অ্যান্ড হিমোক্রোমাটোসিস এই কজগুলোতে সিরোসিস থাকা সত্ত্বেও হেপাটোমেগালি থাকতে পারে। আর একটা হচ্ছে যদি লিভার সিরোসিস পেশেন্টের হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করে সেক্ষেত্রেও হেপাটোমেগালি পাইতে পারে। আদারওয়াইজ অ্যাডভান্স স্টেজের সিরোসিসের ক্ষেত্রে লিভার সাইজ ইউজুয়ালি ছোট থাকে। এরপর হচ্ছে অ্যাসাইটিস। তাহলে অ্যাসাইটিস হচ্ছে যখন পেরিটোনিয়াল ক্যাভিটিতে ফ্লুইড জমা হবে। যদি অল্প অ্যামাউন্ট থাকে এটা ইউজুয়ালি সিম্পটোমেটিক থাকে। যখন লার্জ অ্যামাউন্টে জমা হয় তখন অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ফ্ল্যাঙ্ক ফুলনেস এন্ড শিফটিং ডালনেস পাওয়া যেতে পারে। আর যদি অ্যাসাইটিস অনেক বেশি হয়, মার্কড অ্যাসাইটিস, তাহলে সেক্ষেত্রে আমরা ফ্লুইড থ্রিল বা ফ্লুইড ওয়েভ পাইতে পারি। তাহলে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে নিচের কোন ফিচার্স থাকলে মার্কড অ্যাসাইটিস ইন্ডিকেট করে, দিয়ে সবগুলো অপশন দিয়ে দিতে পারে। তাহলে মার্কড অ্যাসাইটিস থাকলে আমরা কি সাইন পাবো? ফ্লুইড থ্রিল পাবো। আদার ফিচার্স মধ্যে যে আম্বিলিকাস ইভার্সন, হার্নিয়া, অ্যাবডোমিনাল স্টেজ এগুলো থাকতে পারে, খুব একটা ইম্পর্টেন্ট না এখানে। আর অ্যাসাইটিস যদি পোর্টাল হাইপারটেনশনের কারণে হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ডাইলেটেড সুপারফিশিয়াল অ্যাবডোমিনাল ভেইন। পোর্টাল হাইপারটেনশন থাকলে আর কি পাওয়া যেতে পারে? কাপড় মেডুসা, স্প্লিনোমেগালি। তাহলে এই তিনটা জিনিসই ইম্পর্টেন্ট। এর আগে আমরা একদিন বলছিলাম যে থার্ড স্পেসে ফ্লুইড জমা হওয়া দুইটা হবে হয়, একটা হচ্ছে ট্রানজিটেশন আর একটা হচ্ছে এক্সিডেশন। এক্সিডেশন কখন হয়, মেকানিজমটা কি? ইনফেকশন, ইনফ্লামেশন। এখানে কি হয় মেইনলি? ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যায়। ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যায়। প্যানক্রিয়াটাইটিস। আর ট্রানজিটেটিভ ফ্লুইড অ্যাকুমুলেশন কিভাবে হয়? এটা হচ্ছে অসমোটিক প্রেসার, অসমোটিক প্রেসার কমে যায়। অথবা অনকোটিক তাহলে এটা হইতে পারে দুইটা হবে, একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে গিয়ে আর একটা হচ্ছে অনকোটিক প্রেসার কমে গিয়ে। তাহলে এখানে যেটা বলছে যে কোনো কারণে যদি পোর্টাল হাইপারটেনশন হয়, মানে ভেসেলের প্রেসার বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ডাইলেটেড ভেনগুলো থাকতে পারে। এবার সেই অ্যাসাইটিসের মোস্ট কমন কজ। অ্যাসাইটিসের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট কজ হচ্ছে লিভার সিরোসিস, সেকেন্ড হচ্ছে ম্যালিগনেন্সি, থার্ড হচ্ছে হার্ট ফেলার। তাহলে আমরা ওয়ার্ডে যে রোগীগুলো পাই বেশিরভাগ ক্ষেত্রে এই কজগুলোই বেশি পাওয়া যায়। এবার সেই লিভার সিরোসিসের ক্ষেত্রে কিভাবে অ্যাসাইটিস হয়? নর্মালি যে লিভার থাকে সিরোসিস হলে কি হয়, লিভারগুলো স্টিফনেস বেড়ে যায়, এখানে ফাইব্রোসিস হয়, নুডল ফর্মেশন হয় লিভার স্টিফনেস বেড়ে যায়। স্টিফনেস বাড়লে কি হয়, এর মধ্যে দিয়ে যে পোর্টাল সার্কুলেশন আছে সেখান থেকে প্রপারলি ব্লাডটা যাইতে পারে না, এই ভেসেলগুলোর প্রেসার বেড়ে যায়। প্রেসার বেড়ে গেলে সেটাকে বলে পোর্টাল হাইপারটেনশন। এরপর লিভারের যখন সেলগুলো ড্যামেজ হবে, ফাইব্রোস্ট হবে, তখন কি হবে, লিভারের অ্যালবুমিন সিনথেসিস করার পাওয়ার কমে যাবে। তাহলে এই ক্ষেত্রে অ্যালবুমিন কমে যাবে। অ্যালবুমিনের ফাংশন আমরা কি বলছিলাম? কোলয়েডাল অসমোটিক প্রেসার দেয়। তাহলে এরা হচ্ছে অঙ্কোটিক প্রেসার মেইনটেইন করে। অঙ্কোটিক প্রেসারের কাজ কি? এটা ফ্লুইডটা ধরে রাখে ভেসেলে। তাহলে অ্যালবুমিন যদি কমে যায় তাহলে কি ফ্লুইড ধরে রাখতে পারবে? না ভাইয়া। তাহলে এটাকে কি বলে? অঙ্কোটিক প্রেসার কমে গিয়ে যদি ফ্লুইড গুলো 30 চলে যায়
ট্রানজিটিভ তাহলে Transitive ট্রানজিটেশন অফ ফ্লুইড, তাহলে এটা একটা মেকানিজম। এরপরে কি হয়, পোর্টাল যখন হাইপারটেনশন হয় তখন এখানে ভেসেলগুলোর এন্ডোথেলিয়ামগুলো ড্যামেজ হয়, এখান থেকে নাইট্রিক অক্সাইড রিলিজ হয় বেশি বেশি। নাইট্রিক অক্সাইড কি কি করে আমরা একালিশা পড়াশোনা বলছিলাম, ডায়ালেট মাসল রিল্যাক্সেশন ভ্যাসোডাইলেশন আর হচ্ছে মাসেল রিল্যাক্সেশন। তাহলে এখানে স্প্ল্যাঙ্কনিক যে আর্টারি গুলো আছে, স্প্ল্যাঙ্কনিক আর্টারি বলা হয় গাটের যে আর্টারি গুলো, এগুলো বলা হয় স্প্ল্যাঙ্কনিক আর্টারি, মানে আমাদের জিআইটি, প্যানক্রিয়াস টিএস এখানে যেগুলো সাপ্লাই দেয়। তাহলে নাইট্রিক অক্সাইড রিলিজ হলে কি হবে, ভ্যাসোডাইলেশন হবে, স্প্ল্যাঙ্কনিক যে ভেসেল গুলো আছে এগুলো ডাইলেটেড হবে। ভেসেল যদি ডাইলেটেড হয় তাহলে এখানে ব্লাড বেশি থাকবে নাকি কম থাকবে? বেশি থাকবে। বেশি থাকবে। তাহলে ব্লাড গুলো কি হবে, এই স্প্ল্যানিক সার্কুলেশনে ব্লাড গুলো পুলিং হয়ে যায়, ফলে আমাদের যে মেইন সার্কুলেশন, এই সার্কুলেশনে তখন ব্লাড গুলো কমে যায়, ফলে আন্ডার ফিলিং অফ সিস্টেমিক সার্কুলেশন। তাহলে এখানে যদি ফিলিং কম হয় তাহলে কিডনি ব্লাড কম পাবে নাকি বেশি পাবে? মানে ব্লাড গুলো মনে করেন গাটে জমা হয়ে গেছে, কম পাবে। কিডনিতে কম ব্লাড পাবে। সার্কুলেশন কম আসবে। কম পাবে। আমরা যখন নেফ্রোলজি পড়বো তখন আরো কিছু জিনিস পড়বো সেখানে। কিডনিতে যখন ব্লাড সাপ্লাই কমে যায় তখন হচ্ছে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হয়। সে কি করে, অ্যালডোস্টেরন বাড়ায় সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করার চেষ্টা করে। তাহলে বডিতে ফ্লুইড ঠিকই আছে, বাট সেগুলো কি হয়েছে, স্প্ল্যানিক সার্কুলেশনে জমা হয়ে গেছে। কিডনি ভাবতেছে তার মনে হয় বডিতে সার্কুলেশনে ফ্লুইড কমে গেছে। সে কি করে, রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট করে, অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়ায়, সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন করে। তাহলে কি হবে, বডিতে ফ্লুইড জমা হবে। লিভারের একটা কাজ আছে অ্যাডিশন মেটাবলিজম করা, লিভারের ফাংশন যেহেতু কমে গেছে সো অ্যাডিশন মেটাবলিজম করতে পারতেছে না, এই কারণে অ্যাডিশন বাড়বে। তাহলে অ্যাডিশনের ফাংশন কি, সোডিয়াম সোডিয়ামটাকে রিটেনশন করবে আর সোডিয়াম পটাশিয়াম আর রিটেনশন হচ্ছে করা, হাইড্রোজেন ক্লোরাইড সিক্রেশন আর করবে। হাইড্রোজেন পটাশিয়াম বের করে তাহলে দেয়। সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করে এ কি করবে, আবার সার্কুলেশন এটা বাড়াবে। কিন্তু সার্কুলেশনে এই ফ্লুইড ধরে রাখার জন্য অ্যালবুমিন কি আছে? না ভাইয়া নাই। অ্যালবুমিন নাই। তাহলে এই ফ্লুইডগুলো কি হবে, আবার পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে যাবে। তাহলে এটা একটা সাইকেলের মতো, মানে একদিক থেকে সে সোডিয়াম ওয়াটার রিটেনশন করতেই থাকবে, আর একদিকে ফ্লুইডগুলো থার্ড স্টেজে জমা হবে, আস্তে আস্তে অ্যাসিডিসটা বাড়তে থাকবে। তাহলে এখানে কয়েকটা মেকানিজম আছে, একটা হচ্ছে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করতেছে, একটা হচ্ছে অ্যালবুমিন কমে যাচ্ছে, একটা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক আর্টেরিয়াল ভ্যাসোডাইলেশন হচ্ছে, আর একটা হচ্ছে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হচ্ছে ডিউ টু সেকেন্ডারি হাইপার অ্যাডিশনিজম। সেকেন্ডারি হাইপার অ্যাডিশন কেন বলতেছি, কারণ এখানে কিন্তু কিডনির সমস্যার কারণে অ্যাডিশন বাড়তেছে না, সার্কুলেশন কমে গেছে, এই কারণে কিডনি বেশি বেশি অ্যাডিশন সিক্রেশন করতেছে। যদি কিডনির নিজের কোনো প্যাথোলজির কারণে অ্যাডিশন সিক্রেশন বাড়ে সেটাকে আমরা বলি প্রাইমারি হাইপার অ্যাডিশনিজম। আর যদি বডির অন্য কোনো কারণে ব্লাড প্রেশার কমে গেছে বা সোডিয়াম কমে গেছে, এই কারণে কিডনি অ্যাডিশন সিক্রেশন বাড়ায়, সেটাকে বলে সেকেন্ডারি হাইপারটেনশন। এটা আমরা এন্ডোক্রাইনিক আবার পড়বো। তাহলে এই অনেকগুলো মেকানিজমের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্প্ল্যাঙ্কনিক আর্টেরিয়াল ভ্যাসোডাইলেশন। তাহলে এটা হচ্ছে একবার জানুয়ারিতে সিঙ্গেল বেস্ট আসছিল। Splanchnic arterial vasodilation is thought to be the main factor leading to ascites in cirrhosis, mediated by vasodilators, mainly nitric oxide. তাহলে অ্যাসিটিস সিরোসিস ক্ষেত্রে অ্যাসিটিস মেইন ফিজিওলজি কোনটা? স্প্ল্যাঙ্কনিক আর্টেরিয়াল ফিজিওডাইলেশন। স্প্ল্যাঙ্কনিক আর্টেরিয়াল ভ্যাসোডাইলেশন কোন সাবস্টেন্স দিয়ে হয়? নাইট্রিক অক্সাইড। তাহলে নাইট্রিক অক্সাইড বেড়ে যাওয়া এটা হচ্ছে অ্যাসিটিসি প্যাথোলজি, আর নাইট্রিক অক্সাইড কমে যাওয়া এটা কোথায় পড়ছিলাম আমরা? কার্ডিয়াতে। নাইট্রিক অক্সাইড এর পরে আরো কয়েকটা সিনারিতে আমাদের আসবে, মনে রেখেন। তাহলে এই মেকানিজম আমাদের কয়েকটা জিনিস হইতেছে, একটা হচ্ছে অ্যালবুমিন কমে যাচ্ছে, তাহলে আমাদের অ্যালবুমিন সাবলিমেশন লাগবে। অ্যালডোস্টেরন রিসেপ্টর বেশি বেশি অ্যাক্টিভেট হচ্ছে, তাহলে এখানে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট ইউজ করতে হবে। অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট ডায়াবেটিস কি নামে পাওয়া যায়? স্পাইরোনোলেকটন। আর ফিউজেসামাইড কি করে? লুপ ডায়াবেটিস হিসেবে কাজ করে। তাহলে এখানে আমাদের মেইন প্যাথোফিজিওলজি কোনটা? অ্যালডোস্টেরন বাড়তেছে, ঠিক না? তাহলে আমাদের ডায়াবেটিসের সবচেয়ে ভালো কাজ করবে কোনটা? তাহলে একটা এসআইটিসি সিনারিও দিয়ে পরীক্ষা যদি বলে যে কোন ধরনের ডায়াবেটিক্স এখানে ফার্স্ট চয়েস, তাহলে অ্যান্সার কি হবে?
স্পাইরোলেকটন। এখন এই পেশেন্টের যদি অ্যালবুমিন অনেক কম থাকে তাহলে কি আমরা অন্য ট্রিটমেন্ট করলে রেসপন্স করবে? তার তো না ভাইয়া। ফ্লুইড ধরে রাখার মতো না ভাইয়া তাহলে অ্যালবুমিন যদি বেশি কম থাকে তাহলে পেশেন্টের অ্যালবুমিন কারেকশন করতে হবে। তাহলে এই দুইটা জিনিস সেখান থেকে বেশি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে কি স্প্ল্যানিক আর্টেরিয়াল ভ্যাসোডাইলেশন হচ্ছে, তাই না? তাহলে এই ভেসেলগুলোকে আমাদের ডাইলেশন প্রিভেন্ট করতে হবে, ভ্যাসো কনস্ট্রিকশন করতে হবে। তাহলে এই পুরো প্যাথোফিজিওলজিটা অনেকখানি চেঞ্জ হবে। এই ভ্যাসো কনস্ট্রিকশন করার জন্য আমরা যে ড্রাগ ইউজ করি সেটা হচ্ছে টার্লিপ্রেসিন। তাহলে টার্লিপ্রেসিন কি কজ করে? ভ্যাসোডাইলেশন আর ভ্যাসো কনস্ট্রিকশন? কনস্ট্রিকশন। তাহলে এই পড়াগুলোর মধ্যে আমাদের আজকে মোটামুটি সব পড়াই শেষ। এখন আমরা একটু ডিটেলসে যাব। এই জায়গাটুকু বুঝতে কোনো সমস্যা আছে? না ভাইয়া। ভাই ওই অ্যালবুমিনের কথাটা কি বলছিলেন ভাই? এটা যেহেতু খুব বেশি কম হয়ে গেলে বাড়ানোর জন্য। অ্যালবুমিন যদি বেশি কমে যায় তাহলে আমাদের বডিতে যেটুকু ফ্লুইড থাকুক সেগুলো কি হবে? আস্তে আস্তে আবার থার্ড স্পেস চলে যাবে। মানে আমরা অন্যান্য ট্রিটমেন্ট ঠিকই করতেছি, বাট ব্লাডে মানে ভেসেলসের মধ্যে ফ্লুইড ধরে রাখার জন্য অঙ্কটিক প্রেশার মেনটেন করতে পারতেছে না। যেখানে অ্যালবুমিন যদি বেশি কমে যায় তখন ডায়াবেটিক্স বা অন্য ট্রিটমেন্টগুলো ঠিক মতো রেসপন্স করে না। তাহলে কোনো পেশেন্টে যদি দেখেন অ্যালবুমিন দেওয়ার পর রেসপন্স করতেছে না, তাহলে সেক্ষেত্রে ডায়াবেটিক্স দেওয়ার পর রেসপন্স করতেছে না, তাহলে সেক্ষেত্রে অ্যালবুমিনটা কারেকশন করতে হবে। মানে অ্যালবুমিন কারেকশন না করলে ডায়াবেটিস গুলো ঠিক মতো কাজ করতে পারে না। ঠিক আছে ভাই। এরপর আসে আমাদের অ্যাসাইটিস এর কজ। তাহলে এখানে অ্যাসাইটিস এর কজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এখন। আগে আমরা পড়তাম হচ্ছে ভাইয়া ট্রান্সমিটিভ, তাহলে ওখানে কি ফার্স্ট চয়েসটা কি বলবে যে মানে অ্যালবুমিন কারেকশন না ফার্স্ট চাই স্পাইনোলেক্টমি। স্পাইনোলেক্টমি? কারণ এটা আচ্ছা, তো হচ্ছে যে আলটিমেট পাথওয়ে অ্যাক্টিভেট হচ্ছে। কিন্তু ভাই অ্যালবুমিনটা অ্যালবুমিন না বলতে কারেকশন করলে যে স্পাইনোলেক্টন দিয়ে যে কোনো কাজ হবে না, তাহলে কেন মানে না ওটা কেন বলছি? না এটা হচ্ছে যে কাজ হবে না তা না। স্পাইনোলেক্টন হচ্ছে যে এখানে ফাইনাল যে পাথওয়ে সেটাকে ইনহিবিট করে এবং এটা হচ্ছে সব থেকে বেশি ইফেক্টিভ। এখন অ্যালবুমিন কম থাকলে ডায়াবেটিস গুলো কম কাজ করে, বাট কাজ করবে না এমন না। যদি সিভিয়ার হাইপোঅ্যালবুমিনিয়া হয় সেক্ষেত্রে অনেক সময় ডায়াবেটিস রেজিস্ট্যান্ট হতে পারে। এই কারণে যদি ডায়াবেটিস দেওয়ার পরেও দেখা যায় রেসপন্স করতেছে না, সেক্ষেত্রে অ্যালবুমিন কারেকশন করতে হবে। বাট ফার্স্ট লাইন ট্রিটমেন্ট এখানে স্পাইনোলেক্টন। যে কোনো ডিজিজে তো আচ্ছা অনেকগুলো ট্রিটমেন্ট থাকে, এর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা সেটাই ইস্যু আর কি। ওকে, অ্যাসাইটিসটা আমরা আগে পড়তাম হচ্ছে ট্রান্সিডেটিভ এবং হচ্ছে এক্সিডেটিভ এইভাবে, বাট এখন হচ্ছে স্যাক ক্যালকুলেশন করে সে অনুযায়ী ভাগ করা হয়। এতে কজ গুলো আলাদা করা সহজ হয়। তাহলে স্যাক বলতে কি বোঝায়? সেরাম অ্যাসাইটিস অ্যালবুমিন গ্রেডিয়েন্ট। মানে সেরাম অ্যালবুমিন এবং অ্যাসাইটিস অ্যালবুমিন এই দুটার মধ্যে ডিফারেন্স কতটুকু আছে। যদি এটা 11 গ্রাম পার লিটার বা 1.1 গ্রাম পার ডিসিলিটার বেশি থাকে এটাকে আমরা বলি হাই স্যাক, কম থাকলে লো স্যাক। হাই স্যাক এবং লো স্যাক ট্রান্সিটিভ এক্সিটিভ এগুলো ইন্ডিকেট করে না। হাই স্যাক ইন্ডিকেট করে যে পোর্টাল হাইপারটেনশনের কারণে অ্যাসাইটিস হইতেছে। তাহলে হাই স্যাক কি ইন্ডিকেট করে? যেসব কন্ডিশনে পোর্টাল ভেসেলসের প্রেসার বেড়ে যাবে সেসব কন্ডিশনে স্যাক বাড়বে। আর বাকি যে কজ আছে ইনফেক্টিভ, ইনফ্ল্যামেটরি, ম্যালিগন্যান্সি এন্ড হাইপোঅ্যালবুমিনেমিয়া, এই সবগুলাই হচ্ছে লো স্যাক। তাহলে ইনফেকশনের মধ্যে কি কি আছে? এখানে মেইনলি হচ্ছে টিবি, ইনফ্ল্যামেশনের মধ্যে আছে প্যানক্রিয়াটাইটিস, ম্যালিগন্যান্সির মধ্যে আছে হেপাটিক কার্সিনোমা বা পেরিটোনিয়াল বা ইন্ট্রাঅ্যাবডোমিনাল যে কোনো ম্যালিগন্যান্সি যদি মেটাস্টেসিস হয় পেরিটোনিয়াম বা লিভারে সেগুলো তো হইতে পারে। আর অ্যালবুমিন কমতে পারে কিভাবে? যদি রেনাল লস হয় বা নেফ্রোটিক সিনড্রোম, যদি জিআইটি লস হয় মানে প্রোটিন লজিং নেফ্রোপ্যাথি, আর একটা হচ্ছে যদি সিভিয়ার ম্যালনিউট্রিশন থাকে, একটা হচ্ছে লিম্ফেটিক অবস্ট্রাকশন। তাহলে কি কজ বললাম? ইনফেকশন, ইনফ্লামেশন, ম্যালিগন্যান্সি, হাইপোপ্রোটিনেমিয়া এন্ড লিম্ফেটিক অবস্ট্রাকশন। মেক্স সিনড্রোম এটাও ম্যালিগন্যান্সির মধ্যে চলে যাবে, মানে এখানে বিনাইন টিউমার থাকে। আর যেসব কজে পোর্টাল সার্কুলেশনের প্রেসার বেড়ে যায় সেগুলো তো আমরা কি পাবো তাহলে? হাই স্যাকের কষ্টগুলো পাবো। তাহলে পোর্টাল সার্কুলেশন যদি আমরা চিন্তা করি, আচ্ছা আমার ছবি এখন একটু খারাপ বুঝেন না। তাহলে পোর্টাল ভেইন ফর্মেশন হয় কি দিয়ে আমাদের? স্প্লেনিক ভেইন, সুপিরিয়র মেসেন্টারি। তাহলে এখানে আছে আমাদের স্প্লেনিক ভেইন আর এখানে আছে সুপিরিয়র মেসেন্টারি ভেইন আর এখানে আছে আমাদের পোর্টাল ভেইন।
তারপরে এখানে আমাদের লিভারের সাইনোসয়েড থাকে, এখান থেকে হেপাটিক ভেইন ফর্মেশন হয়, তারপরে সেটা ইনফ্রাভেনা কাভাতে ড্রেন করে। আমরা একদম ফার্স্ট ক্লাসে পড়ছিলাম, মনে আছে? পোর্টাল ভেইন গ্লাসে হেপাটিক ভেইন, সেন্ট্রাল হেপাটিক ভেইন এসে ড্রেনেজ করে, হেপাটিক ভেইন থেকে যায় ইনফিরিয়র ভেনা কাভা, এরপরে যায় হচ্ছে হার্টের রাইট রাইট সাইডে। তাহলে এখানে যদি যে কোনো জায়গায় যদি সার্কুলেশনে হ্যাম্পার্ড হয়, তার ফলে কি হবে? পোর্টাল হাইপারটেনশন বাড়বে। স্যাক কত কি পাবো আমরা? বেশি হাই সেক। আইসেক। বেশি পাবো। তাহলে একটা হইতে পারে লিভার সিরোসিস কারণে পোর্টাল হাইপারটেনশন হতে পারে, লিভারের সমস্যা হইতে পারে। এরপরে হেপাটিক ভেইনে এখানে যদি কোনো থ্রোম্বাস ফর্মেশন হয়, এটাকে আমরা কি বলি? হেপাটিক ইস্কেমিয়া। syndrome। তারপরে ভিতরে যদি বার্চেরি ভেসিকুলার syndrome, ইনভলভমেন্ট হ্যাঁ। হয়, তাহলে হচ্ছে ভেনো অক্লুসিভ ডিজিজ হইতে পারে, সাইনোসয়েডাল অক্লুসিভ ডিজিজ। সাইনোসয়েডাল অক্লুসিভ ডিজিজ। এরপরে হার্টেই হইতে পারে কি? রাইট সাইডের হার্ট ফেলিওর হইতে পারে। তারপর হচ্ছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস হইতে পারে। তাহলে হার্ট ফেলিওর বা কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস হলে সেক্ষেত্রে কি হবে? হার্টগুলো ঠিক মতো এই ভেনাস কনজেশন হবে, এদিকে প্রেশার বাড়বে এবং এই প্রেশার দেন পোর্টাল সেকশনের প্রেশারটা বাড়ায় দিবে। তাহলে যে কোনো কন্ডিশনে কি হবে? পোর্টাল হাইপারটেনশন হবে। এবং এই কারণগুলোতে যদি অ্যাসাইটিস হয়, সেটাকে আমরা কি বলবো? হাই স্যাক হাইস্যাক অ্যাসাইটিস। স্যাগাসাইটিস। তাহলে হাইস্যাক অ্যাসাইটিসের কজ কি কি? সিরোসিস, কার্ডিয়াক ফেইলার, আর হেপাটিক ভেনের মধ্যে আছে বার্টিয়ারি সিনড্রোম, আর একটা হচ্ছে ভেনো অক্লুসিভ ডিজিজ বা সাইনোসয়েডাল অবস্ট্রাকশন সিনড্রোম, একই কথা। আর একটা হচ্ছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস। তাহলে এভাবে আলাদা করে মনে রাখতে পারেন, অথবা মনে রাখতে পারেন হার্ট রিলেটেড দুইটা কজ, কার্ডিয়াক ফেইলার, কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস, আর লিভারে তিনটা, সিরোসিস, বার্টিয়ারি সিনড্রোম এন্ড সাইনোসয়েডাল অবস্ট্রাকশন সিনড্রোম। এবারে বাকি যা কজ আছে সবগুলো আছে লো স্যাক। এরপর ট্রান্সডিউটিভ এবং এক্সডিউটিভ, এটা নিয়ে একটু কনফিউশন হয়। আমরা বলছিলাম কি ট্রান্সডিউটিভের দুইটা মেকানিজম, একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেলে। তাহলে হাই স্যাকের যে কজগুলো আছে এগুলো কোন ধরনের অ্যাসাইটিস? এখানে পোর্টাল প্রেশার বেড়ে গেছে, পোর্টাল হাইপারটেনশন আছে, তাহলে এগুলো হচ্ছে ট্রান্সডিউটিভ। আর এক্সডিউটিভের কজ কি বলছিলাম? ইনফ্লামেশন, মানে ক্যাপিলারি পারমিশন বেড়ে গেলে। তাহলে ইনফেক্টিভ, ইনফ্ল্যামেটরি, ম্যালিগন্যান্সি, এগুলো হচ্ছে সব এক্সুডেটিভ। সমস্যা আছে যেগুলোতে প্রোটিন কমে যায়, নেফ্রোটিক সিনড্রোম, প্রোটিন লজিং এন্ট্রোপ্যাথি বা ম্যালনিউট্রিশন। অঙ্কটিক পেশা কমে গেলে সেগুলো কোন ধরনের? ট্রান্সিউটেটিভ ট্রান্সিউটেটিভ। তাহলে এই জায়গাটাই ঝামেলা বাঁধে যে ট্রান্সিউটেটিভের কিছু কজ আছে যেগুলো লো স্যাকের মধ্যে। তার মানে হাই স্যাক হলে এটা মোটামুটি শিওর ট্রান্সিউটেটিভ, লো স্যাক হলে ট্রান্সিউটেটিভও হইতে পারে, এক্সুডেটিভও হইতে পারে। বুঝা গেছে এটা? কি ভাইয়া? তাহলে এই জায়গাটা তো কনফিউশনের কিছু নাই। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে হাই স্যাক কি ইন্ডিকেট করে? এটা কি ট্রান্সিউটেটিভ, এক্সুডেটিভ নাকি পোর্টাল হাইপারটেনশন? কোনটা ইন্ডিকেট করে? ট্রান্সডিউটিভ। ট্রান্সিউটেটিভ, বাট এর hypertension। থেকেও বেশি আছে পোর্টাল হাইপারটেনশন। হুম। তাহলে স্যাগের সাথে এক্সিকিউটিভ বা ট্রানজিটিভের রিলেশন কিছুটা আছে, বাট পুরোপুরি রিলেশন নাই, মানে একদম হুবহু মিলে না সবসময়। এরপর আছে হাই স্যাগের যে কজগুলো ছিল, কিছু ছিল লিভার রিলেটেড আর কিছু ছিল কার্ডিওভাস্কুলার রিলেটেড। এটা আলাদা করা যায় অ্যাসিডিক প্রোটিন দিয়ে। হাই স্যাগের সাথে যদি অ্যাসিডিক প্রোটিন লো থাকে তাহলে এটা সিরোসিস ইন্ডিকেট করে, আর হাই স্যাগের সাথে যদি অ্যাসিডিক প্রোটিন বেশি থাকে তাহলে এটা ইন্ডিকেট করে কার্ডিয়াক কজ বা ভাস্কুলার কজ। তাহলে সিরোসিসের ক্ষেত্রে প্রোটিন তৈরি কমে যায়, সেক্ষেত্রে অ্যাসিডিসও আমরা প্রোটিন কমই পাবো, এভাবে মনে রাখতে পারেন। এরপরে আসি আমরা ইনভেস্টিগেশন। তাহলে অ্যাসিডিস বা পানি দেখার জন্য সব থেকে বেস্ট ইনভেস্টিগেশন হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আর কজ ডিফারেন্সিয়েট করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট কোনটা? আমরা একটু আগে পড়ে আসলাম, যেটা দিয়ে কজ আলাদা করলাম। তাহলে স্যাক ক্যালকুলেশন করা, সেরাম অ্যাসিডিস অ্যালবুমিন গ্রেডিয়েন্ট। এরপর দেখুন, measurement of protein concentration and serum acidity albumin gradient can be a useful tool to distinguish acidities of different etiologies.
তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে একটা পেশেন্ট আসছে অ্যাসাইটিস নিয়ে, এর কজগুলো ইভ্যালুয়েট করার জন্য বা ডিফারেনশিয়াল ঠিক করার জন্য কোন টেস্ট করবেন? স্যাক টেস্ট। চেক করব। তাহলে আমাদের অ্যাসিডিক ফুল স্টাডি করা লাগবে, সাথে সেরাম অ্যালবুমিনটা চেক করা লাগবে। Pleural effusions are found in about 10% of patient, usually on right side, hepatic hydrothorax. এখানে ডায়াফ্রামের কিছু ওপেনিং থাকে যেটা দিয়ে অ্যাসিডিক ফ্লুইডটা রাইট সাইডে প্লুরাতে যেতে পারে, রাইট সাইডে প্লুরাল এফিউশন থাকতে পারে। তাহলে এটা অ্যাসাইটিসের ক্ষেত্রে কমন, বাট কখনো লেফট সাইডে অ্যাসাইটিস, লেফট সাইডে কখনো প্লুরাল এফিউশন হবে না অ্যাসাইটিসের কারণে। তাহলে অ্যাসাইটিসের পেশেন্টের যদি লেফট সাইডে প্লুরাল এফিউশন থাকে, তাহলে এটা চিন্তা করতে হবে অ্যাসাইটিস বাদে অন্য কোনো প্যাথোলজি আছে এখানে। এই যেটা পরীক্ষায় লাগবে না, এটা লাগবে হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে যখন ওয়ার্ডে রোগী দেখবেন, সার্জনকে জিজ্ঞেস করে যে অ্যাসাইটিস পেশেন্ট রাইট সাইড ইপশন আছে, অন্য কোনো প্যাথোলজি আছে কিনা। তাহলে রাইট সাইডের ইপশন এটা অ্যাসাইটিসের কারণে হইতে পারে, বাট লেফট সাইডে কখনো হবে না। আর অ্যাসিডিক ফ্লুইডে যদি অ্যামাইলেজ বেশি থাকে, তাহলে এটা কি ইন্ডিকেট করে? সিউডোসিস। প্যানক্রিয়াটিক। প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস। তাহলে এটা আমরা অলরেডি পড়ে আসছি প্যানক্রিয়াটিস পড়ার সময়। আর যদি গ্লুকোজ কম থাকে, তাহলে এটা ইন্ডিকেট করে কোনো ম্যালিগনেন্সি বা ইনফেক্টিভ কজ। আর যদি ডাব্লিউসি কাউন্ট অনেক বেশি থাকে, এটা ইন্ডিকেট করে যেখানে ইনফেকশন হয়েছে, মানে স্পন্টেনাস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। আর কাইলাস অ্যাসাইটিস বুঝবো কিভাবে? এখানে টিজি লেভেল থাকবে অনেক বেশি, অ্যাপিয়ারেন্স থাকবে মিল্কি হোয়াইট অ্যাপিয়ারেন্স। তাহলে এগুলো দিয়ে পরীক্ষা অনুসারে প্রশ্ন আসে বিভিন্ন সিনারিও দিয়ে, যে কোনটা দেখে আমরা কি আইডেন্টিফাই করতে পারি। তাহলে হাই স্যাক থাকলে এটা ইন্ডিকেট করে পোর্টাল হাইপারটেনশন, অ্যামাইলেজ বেশি থাকলে এটা হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস, গ্লুকোজ কম থাকলে ইনফেক্টিভ বা ম্যালিগন্যান্ট কজ, ডাব্লিউসি কাউন্ট বেশি থাকলে স্পন্টেনাস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, আর টিজি বেশি থাকলে কাইলাস অ্যাসাইটিস। এরপর অ্যাসিডিক ফ্লুইড অ্যাপিয়ারেন্স, এটা পরীক্ষা খুব একটা লাগে না, এটা হচ্ছে আমাদের যখন রোগীকে ডিল করবো তখন লাগবে। তাহলে সিরোসিস অ্যাসাইটিস থাকে ইউজুয়ালি ক্লিয়ার বা স্টক কালার, ম্যালিগন্যান্ট হলে হচ্ছে এখানে ব্লাড হেমোরেজিক থাকবে, ইনফেকশন হলে ক্লাউডি, আর বিলিয়ারি হলে হচ্ছে বাইল স্টেনিং থাকবে, লিম্ফেটিক অবস্ট্রাকশন হলে মিল্কি হোয়াইট বা কাইলাস অ্যাপিয়ারেন্স থাকবে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে এক্সুডেটিভ এবং ট্রান্সুডেটিভ দুইটার ম্যানেজমেন্ট আলাদা। তাহলে এক্সুডেটিভ যেটা অ্যাসাইটিস, সেটাতে মেইন সমস্যা ছিল কি ইনফেকশন বা ইনফ্লামেশনের কারণে ক্যাপিলারি পার্মিটিভিটি বেড়ে গেছিল। তাহলে এই ক্ষেত্রে ম্যানেজমেন্ট হচ্ছে আন্ডারলাইং কজের ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে আমরা প্যারাসিনথেসিস করতে পারি, ফ্লুইডটা বের করে দিতে পারি। আর ট্রান্সুডেটিভ হলে ট্রান্সুডেটিভ ম্যানেজমেন্ট হচ্ছে সোডিয়াম রিটেনশন ইনটেক হচ্ছে রেস্ট্রিকশন করা, আর হচ্ছে ডাইউরেটিক্স। তো ট্রান্সুডেটিভ ক্ষেত্রে ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে স্পিরোলেকটন, বিকজ ইট ইজ এ পাওয়ারফুল অ্যাডিস্টোন অ্যান্টাগনিস্ট। আমরা প্যাথোলজি পড়াশোনা বলছিলাম যে কেন এটা বেশি ইফেক্টিভ। তাহলে ট্রান্সুডেটিভ অ্যাসাইটিস ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে স্পিরোলেকটন। আর যদি এক্সুডেটিভ অ্যাসাইটিস হয়, মানে ইনফেকশন ম্যালিগনেন্সি, এই কজগুলাতে ডায়াবেটিক্স দিয়ে তেমন কোনো বেনিফিট আমরা পাবো না, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট চার্জ হচ্ছে প্যারাসিনথেসিস। তাহলে এটা একটু মনে রাখতে হবে। স্পিরোলেকটন দুইটা ইম্পর্টেন্ট অ্যাডভার্স আছে যেটা পরীক্ষা কমনলি আসে, একটা হচ্ছে হাইপারক্যালেমিয়া, আর একটা হচ্ছে পেইনফুল গাইনোকোমেশিয়া। যদি ধরনের কোনো অ্যাডভার্স ডেভেলপ হয়, সেক্ষেত্রে আমরা অ্যামাইলোয়েড দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। সাবজেক্টটা খুব প্রিয় কোশ্চেন হচ্ছে সিরোসিসের ক্ষেত্রে গাইনোকোমেশিয়া হয়, স্পিরোলেকটন দিলেও গাইনোকোমেশিয়া হয়, তাহলে ডিফারেন্সিয়েট কিভাবে করবো? পেইনফুল। তাহলে সিরোসিসে গাইনোকোমেশিয়া থাকে পেইনলেস, আর স্পিরোলেকটন দিলে হচ্ছে পেইনফুল। আর যদি কোনো ক্ষেত্রে রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস থাকে, মানে আপনি স্পিরোলেকটন ইউজ করছেন, তারপর হচ্ছে এর সাথে ফিউসামাইড ইউজ করছেন, হাইয়েস্ট ডোজে ইউজ করছেন, তারপর রেসপন্স করতেছে না, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট চয়েস হচ্ছে লার্জ ভলিউম প্যারাসিনথেসিস। তাহলে প্যারাসিনথেসিস আমরা দুইটা কাজে করতে পারি, একটা যদি এক্সুডেটিভ অ্যাসাইটিস হয়, অথবা যদি রিফ্র্যাক্টরি ট্রান্সিটিভ অ্যাসাইটিস হয়। ট্রিটমেন্ট থেকে এইটুকু পড়লে না, এর বেশি আর লাগে না আমাদের। বাকি ট্রিটমেন্ট হচ্ছে ভাইয়া? লাগবে। হ্যাঁ, এক 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 সেটিং এ একটা পেশেন্টের হাইস্ট কতটুকু প্যারাসিনথেসিস করা যায়? প্যারাসিনথেসিস এই যে কত লিটার? প্যারাসিনথেসিস হচ্ছে 1 থেকে 1.5 লিটার বা 2 লিটার বেশি না করে ভালো আর কি। এটা মানে স্পেসিফিক কোনো ভ্যালু আমি দেখি নাই আর কি। আমি একটা উইলসন ডিজিজের পেশেন্ট ডিল করছিলাম ইন্টারনেটে থাকা অবস্থায়। তো প্যারাসিনথেসিস করার সময় ওর ও 4-5 দিন পরে এরকম আসে ভাইয়া। তো
ও বলছিল স্যার একটু বেশি বের করে দেন, তাহলে একটু দেরি করে আসতে হবে, কিন্তু বের করে নাই। 3 লিটার বের করছিল, তারপরে আরো অনেক ছিল, হুম। এই জন্য জিজ্ঞেস না, করছি। এটা হচ্ছে যে অনেক সময় যে ভলিউম ডিপ্রেশন হয়, পেশেন্ট শকে চলে যায়, তো আর এগুলো ডেফিনেটিভ কোনো ভ্যালু আসলে কোথাও এরকম দেওয়া নাই, যে কারণে কেউ রিস্ক নিতে চায় না। ওকে, তারপর হচ্ছে ড্রাগস লার্জ অ্যামাউন্ট, সরি, সাম ড্রাগস কন্টেন রিলেটিভলি লার্জ অ্যামাউন্টস অফ সোডিয়াম কজিং সোডিয়াম রিটেনশন। তাহলে যেসব কন্ডিশন আমাদের বডির ফ্লুইড ওভারলোড থাকে, যেমন হার্ট ফেলার বা লিভার সিরোসিস, এদের একটা ফাইনাল মেকানিজম আমরা কি বলছিলাম, সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হয়। সো যে ড্রাগগুলোতে সোডিয়াম রিটেনশন করে বা যে ড্রাগগুলোতে সোডিয়াম বেশি থাকে, এই ড্রাগগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। তো এগুলোর নাম একটু পড়ে রাখতে হবে, পরীক্ষা এমসিকিউ আসতে পারে। হার্ট ফেলার বা সিরোসিস পেশেন্ট আছে, এদের ক্ষেত্রে কোন ড্রাগগুলো অ্যাভয়েড করতে হবে। এরপর আসি হেপাটোরেনাল সিনড্রোম। হেপাটোরেনাল সিনড্রোমে কি হয়, এখানে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে লিভারের সমস্যা, একটা হচ্ছে কিডনি রিলেটেড সমস্যা। আমরা অ্যাসিডিসি প্যাথোফিজিওলজি পড়াশোনা বলছিলাম যে এখানে ব্লাড গুলো স্প্লেনিক সার্কুলেশনে পুলিং হয়, এবং রেনাল সার্কুলেশনে ব্লাড কেমন থাকে, কম থাকে। কমে যাবে। রেনাল পারফিউশন যখন কমে যায় তখন কি হয়, এখানে রেনাল ভেসেল গুলো ভ্যাসো কনস্ট্রিকশন হয়, রেনাল সার্কুলেশন কমে যায়, রেনাল একাই ডেভেলপ করে, মানে কিডনি প্রপারলি পারফিউশন মেনটেন করতে পারে না, প্রপার সার্কুলেশন পায় না। এই সমস্যাটা যখন লিভারের সমস্যার কারণে একেআই ডেভেলপ করে, তখন আমরা এটাকে বলি হেপাটোরেনাল সিনড্রোম একেআই। আগে বলা হয়তো টাইপ 1 হেপাটোরেনাল সিনড্রোম, এখন এর নাম করা হয়েছে হেপাটোরেনাল সিনড্রোম একেআই। তাহলে এর বৈশিষ্ট্যের মধ্যে কি কি থাকবে, একটা হচ্ছে লিভার রিলেটেড সমস্যা থাকবে, পেশেন্টের সিরোসিস, অ্যাকুট লিভার ফেলার বা অ্যাকুট ক্রনিক লিভার ফেলার হিস্ট্রি থাকবে, সাথে একেআর ক্রাইটেরিয়া থাকবে, ক্রিয়েটিন বাড়তেছে মোর দ্যান 0.3 মিলিগ্রাম পার ডেসিলিটার উইদিন 48 আওয়ার্স, অথবা বেস লাইন থেকে 50% বেশি বাড়ছে, সাথে ইউরিনারি আউটপুট কমে গেছে। আর এর সাথে হচ্ছে আদার কজেস অফ একেআই যেগুলো হইতে পারে সেগুলো এক্সক্লুড করতে হবে। পেশেন্টের কোনো শকের ফিচার্স নাই, নেফ্রোটক্সিক ড্রাগ নাই, বা আগে থেকে কোনো সিকেডি তার নাই। তাহলে এখানে তিনটা জিনিস, একটা হচ্ছে লিভার রিলেটেড প্রবলেম আছে, একেআই আছে, আর আদার কজেস অফ একেআই, এগুলো এক্সক্লুড করতে হবে। এই তিনটা ক্রাইটেরিয়া মিলে হচ্ছে হেপাটোরেনাল সিনড্রোম একেআই। টাইপ 1টা পরীক্ষা বেশি আসে, টাইপ 2 যেটা, সেটা হচ্ছে অনেকটা সিকেডি টাইপের মতো, এটা একটু লম্বা সময় ধরে ডেভেলপ করে, ওভার উইকস টু মান্থস, কোনো অবভিয়াস ট্রিটমেন্ট থাকবে না, ইউজুয়ালি ডায়াবেটিক রেজিস্ট্যান্ট অ্যাসিডিস থাকে। তাহলে এখান থেকে আমাদের মেইনলি প্রথমটা পড়লে হবে, হেপাটোরেনাল সিনড্রোম একেআই। ম্যানেজমেন্টের মধ্যে এখানে হচ্ছে আমরা আইভি অ্যালবুমিন ইনফিউশন দিব, সাথে টার্লিপ্রেসিন। ইউজুয়ালি এগুলো রেসপন্স খুব একটা ভালো না, তবে এই ড্রাগ ইউজ করলে অনেক সময় দেখা যায় শর্ট টার্ম সার্ভাইভাল বেনিফিট দিতে পারে। তাহলে কোন একটা পেশেন্ট যদি এরকম সিনিয়র থাকে, যে সিরোসিসের পেশেন্ট, হঠাৎ করে ইউরিন আউটপুট কমে গেছে, ক্রিয়েটিন অনেক বেড়ে গেছে, ডায়াগনোসিস কি হবে তাহলে? হেপাটোরেনাল সিনড্রোম। হেপাটোরেনাল সিনড্রোম। ট্রিটমেন্ট কি করব? ইনফিউশন উইথ টার্লিপ্রেসিন। তাহলে আইভি অ্যালবুমিন উইথ টার্লিপ্রেসিন। দুইভাবে প্রশ্ন আসতে পারে, একটা আসতে পারে এইভাবে ম্যানেজমেন্ট, অথবা বলতে পারে হেপাটোরেনাল সিনড্রোম একাই ডেভেলপ করছে, কোনটার মর্টালিটি বেনিফিট বা সার্ভাইভাল বেনিফিট আছে, অ্যান্সার সেম। আর সাথে একার আদার যে ম্যানেজমেন্ট আছে সেগুলো করতে হবে। তাহলে নেফ্রোটক্সিক ড্রাগ এনএসআইডি এগুলো পাইলে বন্ধ করতে হবে, ডায়াবেটিস পাইলে সেটা ডিসকন্টিনিউ করতে হবে। মেইন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা, আইভি অ্যালবুমিন উইথ টার্লিপ্রেসিন। এবার সেই স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, এই প্রশ্নটা পরীক্ষা খুব ফ্রিকোয়েন্টলি আসে। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা সিরোসিস পেশেন্টদের ক্ষেত্রে হয়, মোস্ট কমন ব্যাকটেরিয়াল ইনফেকশন। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন থাকে পেরিটোনাইটিসের মতো অনেকটা, পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, ফিভার থাকতে পারে, আর সাথে হিস্ট্রি থাকবে সিরোসিস অ্যান্ড অ্যাসাইটিস। তাহলে এটা হচ্ছে মূলত লিভার সিরোসিস বা ক্রনিক লিভার ফেলিওরের একটা কমপ্লিকেশনস। এছাড়া কিছু পেশেন্ট হেপাটিক এনকেফেলোপ্যাথি বা নন স্পেসিফিক ডিটেরিওরেশন নিয়েও প্রেজেন্ট করতে পারে। তাহলে কোনো লিভার সিস্টেম পেশেন্ট যদি দেখা যায় সাডেনলি ডিটেরিওরেট করতেছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এসবিপি একটা চিন্তা করতে হবে। ইনজেকশন কি করবো এখানে, তাহলে ডায়াগনস্টিক প্যারাসিনথেসিস, অ্যাপিয়ারেন্স থাকবে ক্লাউডি, আর নিউট্রোফিল কাউন্ট থাকবে মোর দ্যান 250 × 10⁶ পার লিটার। তাহলে এই প্রশ্নটা খুব পরীক্ষা কমনলি আসে, যে কোন একটা পেশেন্ট এরকম আসছে লিভার সিরোসিস ডায়াগনোস, এখন আসছে অ্যাবডোমিনাল পেইন আর ফিভার নিয়ে, ইনজেকশন কি করবো, তাহলে এখানে কি টেস্ট করবো? ডায়াগনস্টিক ডায়াগনস্টিক প্যারাসিনথেসিস।
তাহলে এখানে অন্যান্য অনেক অপশন থাকতে পারে, সিবিসি থাকতে পারে, ব্লাড কালচার থাকতে পারে, ইউরিন কালচার, এরকম অপশন থাকতে পারে। তাহলে এগুলো দেখে কনফিউজ হয়ে যাবে না, আমরা এখানে প্যারাসিনথেসিস করব। আরেকটা প্রশ্ন আসে যে প্যারাসিনথেসিস করলে কি ফাইন্ডিংস পাইলে এটা কনফার্মেটরি বা ইন্ডিকেট করে যে এসবিপি ডেভেলপ করছে। নিউট্রোফিল Neutrophil count more than নিউট্রোফিল কাউন্ট 10 to the power 9 থাকবে। এসবিপির মোস্ট কমন অর্গানিজমস কোনটা, এটা দুবার পরীক্ষায় প্রশ্ন আসছে। কোলাই তাহলে অ্যান্সার হচ্ছে ইকোলাই। ইকোলাই কি ধরনের অর্গানিজম, গ্রাম পজিটিভ আর নেগেটিভ? গ্রাম নেগেটিভ গ্রাম নেগেটিভ বেসিলাই। যদি কোনো পেশেন্টে দেখা যায় যে মাল্টিপল অর্গানিজম আছে, তাহলে এটা ইন্ডিকেট করে কোনো একটা পপুলেশন থেকে অর্গানিজম গুলো আসছে। তাহলে এসবিপিতে ইউজুয়ালি হচ্ছে সিঙ্গেল অর্গানিজম থাকবে এবং সেটা হচ্ছে ইকোলাই থাকবে। এটা হচ্ছে এমআরসির প্রশ্ন, অনেক সময় এরকম একটা সিনারিও দিয়ে তারপর বলতে পারে যে পেশেন্টের ফ্লুইড কালচার করার পর দেখা যাচ্ছে মাল্টিপল অর্গানিজম আছে, মোস্ট লাইকলি কজ কি, তাহলে সেটা কজ হচ্ছে পারফোরেশন। ট্রিটমেন্ট হচ্ছে এটা যদি গ্রাম নেগেটিভ, সো এখানে আমাদের ট্রিটমেন্ট চয়েস হচ্ছে সেফালোস্পোরিন। আমরা থার্ড জেনারেশন সেফালোস্পোরিন ইউজ করব, সেফট্রাক্সন বা সেফোট্যাক্সিন, 5% টাজোব্যাক্টাম ইউজ করতে পারি। তাহলে সেফোট্যাক্সিম এটা হচ্ছে মেইন চয়েস, অথবা 5% টাজোব্যাক্টাম, পরীক্ষা অনুসারে সেফট্রাক্সনও দেওয়া থাকতে পারে। আর প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা ইউজ করতে পারি নরফ্লোক্সাসিন, সিপ্রোফ্লক্সিন বা কট্রিমক্সিজল। যাদের হচ্ছে অ্যাসিডিক ফ্লুইডে প্রোটিন অনেক কম থাকে, লেস দেন 15 গ্রাম পার লিটার, তাদের ক্ষেত্রে আমরা প্রাইমারি প্রোফাইলেক্সিস দিতে পারি। ভাই একটা কোশ্চেন ছিল, হুম। এই যে নিউট্রোফিল কাউন্ট বা হচ্ছে অন্যান্য জায়গায় দেখা যায় প্লাটিলেট কাউন্ট বা অন্যান্য কাউন্ট গুলোর ক্ষেত্রে 10 টু দি পাওয়ার 6, 9 বা এরকম ইয়েগুলো দেওয়া থাকে। এটা একটু মানে বুঝতে সমস্যা হয়ে যায়, মানে এটা মানে মনে রাখার বা বুঝার কোনো সিস্টেম আছে কিনা, বা এটার আমরা তো যেমন থাউজেন্ডে কাউন্ট করতাম বা হ্যাঁ। ওরকম করে অভ্যস্ত আর কি। কিউবিক এটা মিলিমিটার, একটু জি জি এটা একটু মানে যদি একটু বুঝাই দেওয়া যেত। আচ্ছা, এটা তো বুঝতে গেলে আবার ম্যাথে যাইতে হবে আমার। মানে আচ্ছা, হেমাটোলজির কোশ্চেন গুলাতেও একটু দেখা যায় মাঝে মাঝে এরকম হ্যাঁ। সমস্যা হয়ে যাবে, মানে এটা বেশি আচ্ছা, আছে না কম আছে এটা বুঝতে হ্যাঁ। পারি না আর কি। আচ্ছা, আমি হেপাটোলজি এটা শেষ করে তারপরে বলি, নাহলে ম্যাথ করতে গেলে মাঝখানে প্যাচ লেগে গেলে তখন অন্য পড়া মনে থাকবেন। আচ্ছা আচ্ছা, ঠিক এটা আছে। এটা বলে আমি বলতেছি। আচ্ছা, এরপর হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি। তাহলে এটা হচ্ছে সিরোসিসের একটা কমপ্লিকেশন। তাহলে এখানে ম্যানিফেস্টেশন থাকবে হচ্ছে এনকেফালোপ্যাথি নিয়ে। আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে লিভারের একটা ফাংশন আছে ডিটক্সিফিকেশন। আমাদের বডি যে টক্সিন প্রোডাক্ট গুলো আছে, এগুলো হচ্ছে ডিটক্সিফাই করা এবং এক্সক্রিপশন করা, এটা হচ্ছে লিভারের একটা কাজ। সেই টক্সিন গুলো যখন লিভার ফেলিয়ার হয়, তখন লিভারটাই টক্সিন গুলো মেটাবলিজম করতে পারে না, ডিটক্সিফিকেশন করতে পারে না। এই টক্সিন গুলো তখন কি করে, সিস্টেম সার্কুলেশনের মাধ্যমে আমাদের ব্রেনে যায়, ব্রেনকে ইরিটেট করে এবং সেখান থেকে ইডিমা এবং এনকেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে। তাহলে এই পেশেন্টগুলোর প্রেজেন্টেশন হবে এনকেফালোপ্যাথির মতোই, নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকবে, সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন থাকতে পারে। এক্সামিনেশন করলে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ফ্ল্যাপিং ট্রেমর পাবো, তারপর হচ্ছে কনস্ট্রাকশনাল অ্যাপ্লেক্সিয়া, হাইপারজিপ্লেক্সিয়া এন্ড এক্সটেন্সর প্ল্যান্টার রেসপন্স পাবো। এবং এখানে এক্সটেন্সর প্ল্যান্টার রেসপন্স এটা থেকে বাইলেটারাল। এটা ইম্পর্টেন্ট হচ্ছে ইউজুয়ালি যখন কোনো পেশেন্টের স্ট্রোক হয় বা কোনো ভাস্কুলার ইভেন্ট হয়, এগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি আমরা পাচ্ছি ইউনিল্যাটারাল বিলেটার প্ল্যান্টার এক্সটেন্সর। যদি কোনো পেশেন্টের বাইলেটারাল এক্সটেন্সর থাকে, সেক্ষেত্রে আমরা মেটাবলিক কজগুলো চিন্তা করতে হবে, মেটাবলিক বা নিউরোটক্সিক এই জাতীয় কজগুলো। তাহলে এটা পরীক্ষায় বা ওয়ার্ডে অনেক সময় পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের হেল্প করতে পারে। বাইলেটারাল পাইলে আমরা চিন্তা করবো এটা মেটাবলিক কজ কিনা বা টক্সিন রিলেটেড কোনো কজ কিনা। আর ইউনিল্যাটারাল পাইলে মোস্ট লাইকলি সেটা ভাস্কুলার কজ। এখানে আরো কিছু ইম্পর্টেন্ট হচ্ছে এই পেশেন্টগুলো কখনো ইউজুয়ালি সিজার থাকবে না, ফোকাল নিউরোলজিক্যাল ডিফিসিট থাকবে না। তাহলে এটা অন্যান্য নিউরোলজিক্যাল যে ডিজিজগুলো আছে সেখান থেকে ডিফারেন্সিয়েট করতে হেল্প করবে। ফিটার হেপাটিকাস থাকতে পারে। আর ক্রনিক কেসে পেশেন্টের ডিমেনশিয়া, সেরেবেলার ডিসফাংশন, পার্কিনসনিয়ান সিনড্রোম, স্পাস্টিক প্যারাপ্লিজিয়া থাকতে পারে। এই অংশটা এমসিকিউ বা সিঙ্গেল বেস্টের জন্য আলাদা করে পড়তে হবে। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ক্রনিক হেপাটিক এনকেফালোপ্যাথি। প্যাথোফিজিওলজির মধ্যে এখানে আমরা বলছিলাম কি যে নিউরোটক্সিন মেডিয়েটেড, এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামোনিয়া। এছাড়া অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গামা অ্যামিনোবিউটারিক অ্যাসিড, অক্টাপামাইন, মার্কেপটাইন এগুলো আছে, এগুলো এমসিকিউর জন্য নাম পড়বেন, আর সিঙ্গেল বেস্টের জন্য অ্যামোনিয়া। উপরে লাইনগুলো পড়লে আমাদের একটু প্যাথোলজি বুঝতে সুবিধা হবে।
এটা কেন বা হয় এখানে ডিউটি, মোস্ট কমন কি ফ্ল্যাপিং টেমর হ্যাঁ না এখানে আলাদা করে হেপাটিক মোস্ট এনসেফালিটিতে মোস্ট না মোস্ট কমন বিষয় না, মোস্ট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফাইন্ডিংস বলা যেতে পারে। তাহলে এটা কেন হয়? ডিউ টু ডিস্টারবেন্স অফ ব্রেন ফাংশন প্রোভোকড বাই সার্কুলেটিং গাট ড্রাইভ নিউরোটক্সিন দ্যাট আর নরমালি মেটাবোলাইজড বাই লিভার। তাহলে গাট থেকে আমাদের নিউট্রিশন বা টক্সিন সবগুলাই পোর্টাল ভেনের মাধ্যমে যায় হচ্ছে লিভারে। লিভারটা ফেলে হলে এই টক্সিনগুলো মেটাবোলাইজ করতে পারবে না। Some degree of liver failure is a key factor, as portosystemic shunting of blood alone hardly ever causes encephalopathy. তাহলে এখানে দুইটা জিনিসই হতে পারে, একটা হচ্ছে লিভার ফেলার কারণে টক্সিন গুলো মেটাবলাইজ করতে পারতেছে না, আর একটা হচ্ছে পোর্টাল সার্কুলেশন যখন প্রেশার বেড়ে যায় তখন কিছু পোর্টোসিস্টেমিক শান্ট ফর্মেশন হয়। এই শান্ট ফর্মেশনে কি হয়, টক্সিন গুলো লিভারে না গিয়ে সরাসরি সিস্টেম সার্কুলেশন চলে যায়। দুইটাই হচ্ছে রিস্ক ফ্যাক্টর, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লিভার ফেলার। এই কথাটাই বলছে এখানে যে লিভার ফেলার বাদে শুধু শান্টের মাধ্যমে কখনো এনকেফালোপ্যাথি ডেভেলপ করে না। এরপর সে রিস্ক ফ্যাক্টর কি কি ফ্যাক্টর আছে যেগুলো হেপাটিক এনকেফালোপ্যাথি বাড়াইতে পারে। তাহলে এখানে মেইনলি হচ্ছে আমাদের যে অ্যামোনিয়াটা আছে সেটা হচ্ছে স্টুলের মাধ্যমে বের হয়। তাহলে কোনো পেশেন্ট যদি গাট মোর্টালিটি কমে যায় বা কনস্টিপেশন ডেভেলপ করে তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে এই যে অ্যামোনিয়া অ্যাবজর্পশন এবং অ্যামোনিয়া ব্লাডে বেড়ে যাওয়ার রিস্ক থাকে বেশি। তাহলে যেসব ড্রাগ বা যেসব কন্ডিশন এই কনস্টিপেশন করে বা বাউল মুভমেন্ট কমায় দেয় এদের সবগুলোর ক্ষেত্রে কি হবে, হেপাটিক এনকেফালোপ্যাথি রিস্ক বাড়বে। আরেকটা কি হতে পারে, এই যে অ্যামোনিয়া যেটা এটার সোর্স হচ্ছে অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম থেকে আসে। সো যেসব কাজে আমাদের হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড বাড়ে বা প্রোটিন লোড বেশি হয় সেসব থেকেও অ্যামোনিয়া ফর্মেশন বেশি হবে, এনকেফালোপ্যাথি রিস্ক বাড়বে। তাহলে যেসব ড্রাগ আছে যেগুলো গ্যাস্ট্রিক মোর্টালিটি জিআইটি মোর্টালিটি কমায় দেয়, তারপর হচ্ছে যে হাইপোক্যালেমিয়া কনস্টিপেশন মানে গাট মোর্টালিটি কমে যায়, সেই সব কন্ডিশনে অ্যাগ্রাভেট করবে। তারপর যদি পেশেন্টের জিআই ব্লিডিং হয়, এখানে আমরা বলছিলাম কি জিআই ব্লিডিং হলে এখান থেকে হিমোগ্লোবিন আসবে, হিমোগ্লোবিনে থাকে হিম অ্যান্ড গ্লোবিন। এই গ্লোবিনটা কি জিনিস, এটা প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড। তাহলে যত বেশি ব্লিডিং হবে গ্লোবিনের পরিমাণ তত বেশি বাড়বে, গ্লোবিন যত বেশি বাড়বে এখান থেকে অ্যামাইনো অ্যাসিড বাড়বে, অ্যামাইনো অ্যাসিড বাড়লে এখান থেকে অ্যামোনিয়াও বাড়বে। তাহলে জিআই ব্লিডিং যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রেও হেপাটিক এনকেফালোপ্যাথি অ্যাগ্রাভেট করবে। একই কারণে যদি কোনো কাউকে হাই প্রোটিন ডায়েট দেওয়া হয়, নট অ্যাডিকুয়েট প্রোটিন, হাই প্রোটিন ডায়েট, তাহলে সেক্ষেত্রে কি হবে, একই ঘটনা ঘটবে। যে কারণে এক্সট্রা প্রোটিন বা হাই প্রোটিন অ্যাভয়েড করতে হবে। তারপর পোর্টোসিস্টেমিক শান্ট বললাম, যদি শান্ট ফর্মেশন হয় তাহলে লিভারে না গিয়ে সরাসরি সিস্টেম ব্রেনে চলে যেতে পারে। আর ইনফেকশন বা স্ট্রেসফুল কন্ডিশন গুলোতে প্রোটিন ক্যাটাবলিজম বেড়ে যায়, প্রোটিন ক্যাটাবলিজম বাড়লে কি সমস্যা হবে এমন একটা। আরেকটা হচ্ছে হাইপোনাট্রেমিয়া। হেপাটিক এনকেফালাইটিসে যখন ব্রেন সেলগুলোকে ড্যামেজ করে বা ব্রেন গুলোকে ইরিটেট করে ইডিমা ফর্মেশন হয়। হাইপোনাট্রেমিয়া হলেও কি হবে, ব্রেনের সেলগুলো কি হয়, ইডিমাটা ছেড়ে যায়। এখন ব্রেনে যেহেতু আমাদের স্কিনটা খুবই টাইট থাকে, এখানে ইডিমা হলে কি হয়, এনকেফালোপ্যাথি ফিচার আরো বেশি হয়, যে কারণে এটা তো হেপাটিক এনকেফালোপ্যাথি গুলো এগ্রাভেট করে। তাহলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এখানে দুইটা ইম্পর্টেন্ট, একটা সোডিয়াম আর একটা হচ্ছে পটাশিয়াম। হাইপোনাট্রেমিয়া এন্ড হাইপোক্যালেমিয়া বোথ হেপাটিক এনকেফালোপ্যাথি অ্যাগ্রাভেট করতে পারে। তাহলে আমরা হেপাটিক এনকেফালোপ্যাথি যখন ট্রিটমেন্ট করবো তখন দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা রিস্ক সেগুলো কারেকশন করতে হবে, আর একটা খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে পেশেন্টের কনস্টিপেশন না হয়। আর ডিহাইড্রেশন হলেও আমাদের হচ্ছে জিআইডি তে অ্যামোনিয়া অ্যাবজর্পশন বেড়ে যায়। যেসব কন্ডিশন ডিহাইড্রেশন তৈরি করে, ডায়াবেটিস বা প্যারাসিনথেসিস মানে ভলন কমায় দেয়, সেগুলো এই হেপাটিক এনকেফালোপ্যাথি প্রিসক্রাইব করে। ইউজুয়ালি এখানে কোনো ইনফেকশন দরকার নেই, আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি, পরীক্ষা প্রশ্ন আসতে পারে পেশেন্টের ক্ষেত্রে থাকতে পারে। তাহলে এখানে হচ্ছে নরমাল যে আলফা ওয়েভ থাকবে আর একটা ডেল্টা ওয়েভ ডেভেলপমেন্ট হবে। ম্যানেজমেন্ট ফ্যাক্টরগুলো কারেক্ট করতে হবে।
আর হচ্ছে নিউরোটক্সিক প্রোডাক্ট করতে হবে। আচ্ছা, আপনাদের যাদের যেটা করা আছে একটু মিউট করে রেখেন, অ্যান্সার করার সময় শুধু এটা আনমিউট করেন। তাহলে অ্যামোনিয়া প্রোডাকশন বা অ্যাবজর্পশন বলছেন সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যদি বাওয়েল মুভমেন্ট কমে যায় বা কনস্টিপেশন ডেভেলপ করে। তাহলে এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য আমাদের এখানে ল্যাক্সেটিভ ইউজ করতে হবে। এবং আমরা গ্যাস্ট্রো পড়াশোনায় বলছিলাম যে হেপাটিক এনকেফেলোপ্যাথিতে আমাদের ল্যাক্সেটিভ অফ চয়েস হচ্ছে ল্যাকটোলোজ। ল্যাক্টোলোজ। ল্যাকটোজ। ল্যাক্টোজের অ্যাডভান্টেজ কি? এটা হচ্ছে অসমোটিক ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে। এটা হচ্ছে কোলোনিক পিএইচ কমায়। কোলোনিক পিএইচ কমালে সুবিধা হচ্ছে অ্যামোনিয়া অ্যাবজর্পশনটা কমে যায়। আর এটা একটা কি কাজ করে? ইনকর্পোরেশন অফ নাইট্রোজেন ইনটু ব্যাকটেরিয়া। মানে সবগুলোতে সুবিধা হচ্ছে কি আমাদের ব্লাডে অ্যামোনিয়া লেভেল কমে। এটা আলাদাভাবে পরীক্ষার প্রশ্ন আসে। একটা আসতে পারে যে ট্রিটমেন্ট অফ চয়েস কি হেপাটিক এনকেফেলোপ্যাথির ক্ষেত্রে, আর একটা আসতে পারে রোল অফ ল্যাকটোজ ইন কেস অফ হেপাটিক এনকেফেলোপ্যাথি। তাহলে এটা অসমোটিক ল্যাক্সেটিভ হিসেবে কাজ করতেছে, পিএইচ কমাইতেছে, অ্যামোনিয়া অ্যাবজর্পশন কমাইতেছে, আর নাইট্রোজেনকে ইনকর্পোরেশন করতেছে। এই ইফেক্ট হচ্ছে অ্যামোনিয়া লেভেল কমবে, হেপাটিক এনকেফেলোপ্যাথি সিমটমস বা হেপাটিক এনকেফেলোপ্যাথি ইমপ্রুভমেন্ট হবে। আরেকটা আমরা ইউজ করতে পারি নন অ্যাবজর্বেবল অ্যান্টিবায়োটিক রিফ্যাক্সিমিন ইউজ করতে পারি। এটা সুবিধা হচ্ছে কি রিকারেন্স অফ হেপাটিক এনকেফেলোপ্যাথি প্রিভেন্ট করে। তাহলে ট্রিটমেন্ট অফ চয়েস বলে অ্যান্সার কি হবে? ল্যাকটোলোজ। তাহলে যদি সেকেন্ড ট্রিটমেন্ট অপশন চাই তাহলে রিফ্যাক্সিমিন। সিরোসিসের পেশেন্টগুলো ইউজুয়ালি ম্যালনোরিশ থাকে। এদের ক্ষেত্রে এই জন্য ডায়েটারি প্রোটিন রেস্ট্রিকশন করতে বলা হয় না, তবে এক্সট্রা প্রোটিন বা এক্সট্রা ডায়েটারি প্রোটিন এগুলো অ্যাভয়েড করতে বলা হয়। মানে যতটুকু দরকার জাস্ট শুধু ততটুকুই দিতে হবে, রেস্ট্রিকশনও করা যাবে না, এক্সট্রা প্রোটিনও দেওয়া যাবে না। আর যেসব পেশেন্টের ক্রনিক বা রিফ্র্যাক্টরি এনকেফেলোপ্যাথি থাকবে তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন। তাহলে এটা হচ্ছে সিরোসিসের যে কোনো কমপ্লিকেশনসই যদি মেডিকেল ট্রিটমেন্ট রেসপন্স না করে বা রিফ্র্যাক্টরি হয় তাহলে আমাদের ফাইনাল অপশন হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন। তাহলে পরীক্ষা যদি যে কোনো সিনারিও দিয়ে বলা হয় যে এটা মেডিকেল ট্রিটমেন্টে কাজ করতেছে না, সেটা হইতে পারে অ্যাসাইটিস, হইতে পারে এনকেফেলোপ্যাথি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আলটিমেট ট্রিটমেন্ট অপশন কি? লিভার ট্রান্সপ্লান্টেশন। লিভার ট্রান্সপ্লান্টেশন। তাহলে আমরা যখন এই চ্যাপ্টারের লাস্টটা দিকে গিয়ে লিভার ট্রান্সপ্লান্টেশনের ইন্ডিকেশন পড়বো তখন এগুলাই আসবে, রিফ্র্যাক্টরি এনকেফেলোপ্যাথি, রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস, হেপাটোরেনাল সিনড্রোম, সবগুলোতে ফার্স্ট লাস্ট ট্রিটমেন্ট হচ্ছে এটা। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এটা খুব একটা ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, এটা মেইনলি হচ্ছে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। একটা লিভার সিরোসিস পেশেন্ট আসলে আমরা লিভার সিরোসিস পেশেন্ট যদি আমার মেন্টেশন বা ডিলিরিয়াম এগুলো প্রেজেন্ট করে বা নিউরোসাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশনে প্রেজেন্ট করে আমরা কি কি চিন্তা করব। তাহলে একটা হইতে পারে এই পেশেন্টগুলা লিভার সিরোসিস একটা অন্যতম কজ হচ্ছে অ্যালকোহল। তাহলে অ্যালকোহল রিলেটেড কমপ্লিকেশন থাকতে পারে, সেটা হইতে পারে অ্যালকোহল ইনটক্সিকেশন, হইতে পারে অ্যালকোহল উইথড্রল অথবা ভার্নিক্স এনকেফেলোপ্যাথি। তারপর হচ্ছে অ্যালকোহলিক পেশেন্টগুলো এদের হচ্ছে ফল হিস্ট্রি থাকে অনেক বেশি, যে কোনো পড়ে যেতে পারে, গিয়ে সেখান থেকে সাবডাল রেস্টুরাল হেমাটোমা হতে পারে। তারপর হচ্ছে লিভার ডিজিজ একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে উইলসন ডিজিজ, একটু আগে একজন বলতেছিলেন। উইলসন ডিজিজ নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন এরকম এনকেফেলোপ্যাথিক প্রেজেন্টেশনে আসতে পারে। পেশেন্টের শুধুমাত্র সাইকিয়াট্রিক ডিসঅর্ডার থাকতে আগে থেকে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। এই হাইপোগ্লাইসেমিয়া নিয়ে পরীক্ষা খুব কমনলি প্রশ্ন আসে। তাহলে সিরোসিস বা হেপাটিক ফেলার পেশেন্টগুলো হাইপোগ্লাইসেমিয়া কেন হয়? গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস তো হচ্ছে না, তাহলে গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে। এই দুটা করতে পারে না। তাহলে এই দুটা কজে লিভারের ফাংশন, লিভার ফেলার হলে এগুলো করতে পারবে না, পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক অনেক বেশি থাকবে। মানে এখানে যতগুলো কজ দেওয়া আছে এই কজগুলোর মধ্যে আমরা বেডসাইড কোন টেস্ট করতে পারি? গ্লুকোজ লেভেল দেখবো নাকি? গ্লুকোজ লেভেলটা দেখতে পারি। তাহলে এখানে অনেকগুলো কজ আছে, এর মধ্যে আমরা একটা আছে বেডসাইড এক্সক্লুড করতে পারি, সেটা হচ্ছে আমরা ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ দেখে হাইপোগ্লাইসেমিয়া এক্সক্লুড করতে পারি। এবং লিভার সিরোসিস পেশেন্টগুলোর ক্ষেত্রে বা লিভার ফেলিওর পেশেন্টের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া খুবই কমন। তাহলে এই প্রশ্নটাও পরীক্ষায়
এফসিপিএস বা এমআরসিপি যেটাই হোক, খুবই কমন একটা প্রশ্ন, যে কোনো একটা লিভার সিরোসিস পেশেন্ট, সে এরকম অল্টার্ড লেভেল অফ কনসাসনেস নিয়ে আসছে, সাথে হয়তো সোয়েটিং আছে বা পেশেন্টটা ইজিটেবল বা আনকনসাস সিনারিও দিয়ে তারপর বলতে পারে যে এই পেশেন্টের ফার্স্ট টেস্ট কোনটা করবে। তাহলে অ্যান্সার কি হবে? ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ। তাহলে ব্লাড গ্লুকোজ লেভেলটা সবার আগে চেক করবো। এর সাথে অন্যান্য অপশন থাকতে পারে যেগুলো খুবই কনফিউজিং, যেমন দিতে পারে যে সেরাম অ্যামোনিয়া দেখবো, লিভার ফাংশন টেস্ট করবো, ইইজি করবো। তাহলে এগুলো দেখলে মনে হতে পারে যে অ্যামোনিয়া দেখলে সুবিধা এটা বোঝা যাবে, বা এটা ইজি করলে এগুলো সাজেস্টিভ কিছু পাওয়া যাবে। বাট ব্লাড গ্লুকোজ দেখলে এটা হচ্ছে আপনার খুবই র্যাপিড আমরা একটা ডিজিজ এক্সক্লুড করতে পারি, এবং সিরিয়াসলি ক্ষেত্রে পেশেন্ট যে আনকনশাস নিয়ে আসে তাহলে হাইপোগ্লাইসেমিয়া রিস্কটা অনেক বেশি। তাহলে এই ধরনের কোনো সিনারিও থাকলে উইথাউট এনি কনফিউশন আমাদের অ্যান্সার হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল চেক করব। আর সেরাম অ্যামোনিয়ার কিন্তু ইসে খুব একটা রোল নাই হেপাটিক এনকেফালোপ্যাথি ডায়াগনোসিসে। অ্যামোনিয়াটা বেশি থাকতে পারে, বাট অ্যামোনিয়া লেভেল নর্মাল থাকে বলে হেপাটিক এনকেফালোপ্যাথি হতে পারে। তাই এটা কোনো সেন্সিটিভ বা স্পেসিফিক কোনো টেস্ট না। কজেস অফ সিরোসিস, আমরা লিভার রিলেটেড যেসব ডিজিজ জানি যেগুলো ক্রনিক লিভার ডিজিজ করতে পারে তারা সবাই সিরোসিস করতে পারে, এটা আলাদা করে মুখস্থ করার কিছু নাই। কমন হচ্ছে আমরা জানি ক্রনিক ভাইরাল হেপাটাইটিস, অ্যালকোহল এন্ড নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, তারপর হচ্ছে যে ইমিউনোমেডিটের মধ্যে অটোইমিউন লিভার ডিজিজ এন্ড পিবিসি এর মধ্যে পড়বে। তারপর বিলিয়ারি ডিজিজের মধ্যে সিস্টিক ফাইব্রোসিস। জেনেটিক ডিজিজের মধ্যে 3টা পড়তে হবে, হিমোক্রোমাটোসিস, উইলসন ডিজিজ, আলপন অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। তাহলে এই চ্যাপ্টারে আমরা যতগুলো ডিজিজ পড়বো এটা সবাই অলমোস্ট সিরোসিস করতে পারে, তাহলে এটা আলাদা করে মুখস্থ করার কিছু নাই। এরপর হচ্ছে লিভার সিরোসিস। লিভার সিরোসিসে কি হয়? ফার্স্ট হচ্ছে যে কোনো একটা কজ যেগুলো সিরোসিস করে, কোনো একটা কজের কারণে লিভার ইনজুরি হতে পারে, সেটা অ্যালকোহল বা ভাইরাস বা কোনো টক্সিন যে কোনো কিছু হতে পারে। লিভার ইনজুরি হলে কি হয়? এরা হচ্ছে কাফার সেল এবং হেপাটোসাইট এগুলোকে স্টিমুলেট করে, এখান থেকে সাইটোকাইন প্রোডাকশন হয়। আমাদের লিভার সিরোসিসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট সেল কি বলছিলাম আমরা ফার্স্ট ক্লাসে? ইটোস্টার। সেল বা ইটোসেল। সেল। তাহলে এখান থেকে যে সাইটোকাইন গুলো প্রডিউস হয় এরা কি করে? স্টেট সেলকে অ্যাক্টিভেট করে। স্টেট সেলগুলো কোথায় থাকে? স্পেস অফ এসডব্লিউসি। স্টেট সেল অ্যাক্টিভেশন হলে স্টেট সেল তখন হচ্ছে মায়োফাইব্রোব্লাস্ট লাইক সেলে ট্রান্সফর্ম হয়, এখান থেকে বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়, এটা কি করে লিভার আর্টারিগুলোকে চেঞ্জ করে দেয়। তাহলে এখানে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে স্টেট সেল অ্যাক্টিভেশন। তাহলে এটাই মেইনলি পরীক্ষায় প্রশ্ন আসে যে লিভার সিরোসিসের ক্ষেত্রে কোন সেলটা সবথেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে অ্যান্সার কি হবে? স্টিলেট সেল অ্যাক্টিভেশন। স্টিলেট সেল। সেল অ্যাক্টিভেশন। এই সেলের একটা নাম কি? ইটোসেল। সেল। তাহলে এটা অনেক সময় পরীক্ষা অপশন দিতে পারে কনফিউশন তৈরি করার জন্য। এই লিভার সিরোসিস হচ্ছে পোর্টাল হাইপারটেনশন করার মোস্ট কমন কজ। তাহলে এখান থেকে আর তেমন কিছু আমাদের পড়ার দরকার নেই। এরপর আসছে লিভার ভাইয়া, সিরোসিস। ইন্টারস্টিশিয়াল সেল অফ কাজালে যে স্টিলেট সেল পড়ছিলাম এটাও কি সেম? ইন্টারসেল অফ ক্যাজারেট তো স্টেট সেল মানে এরকম কিছু পড়ছিলাম। হ্যাঁ, এটাও আছে। স্টিলেট সেল অফ মেসেনকাইমাল অরিজিন ছিল। আচ্ছা তাহলে এটা একটু আমাকে দেখতে হবে, আমার যতটুকু জানি এটা আলাদা। আমি দেখে তারপর আপনাদের পরের ক্লাস তাহলে কনফার্ম করবো। আচ্ছা এরপর হচ্ছে লিভার সিরোসিসের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। ইউজুয়ালি লিভার সিরোসিস হচ্ছে অ্যাসিম্পটোমেটিক থাকে, পেশেন্ট সিমটমস আসবে তখনই যখন লিভার ফাংশন ডিকম্পেনসেশন হবে অথবা পোর্টাল হাইপারটেনশনের ফিচার্স ডেভেলপ করবে। তাহলে লিভার ডিকম্পেনসেশনের ফিচার্স আমরা কি কি পড়ছিলাম? জন্ডিস হইতে পারে, অ্যাসাইটিস হইতে পারে, অ্যাসাইটিস, হেপাটিক পেরিফেরাল এনকেফালোপ্যাথি হইতে এডিমা। পারে, পেরিফেরাল ইডিমা, হেপাটিক এনকেফালোপ্যাথি হইতে পারে। তারপরে এরা যেহেতু ক্লটিং ফ্যাক্টর তৈরি করে কমে যাবে, তাহলে পেশেন্টের ব্লিডিং ম্যানিফেস্টেশন হতে পারে। তারপর হচ্ছে পেশেন্টের এন্ডোক্রাইন রিলেটেড কিছু চেঞ্জ হইতে পারে। মেল পেশেন্টের ক্ষেত্রে টেস্টগুলো একটু ইম্পর্টেন্স এগুলো ডেভেলপ করতে পারে, হেমোরেজিক ম্যানিফেস্টেশন থাকতে পারে। পোর্টাল ফিচার হিসেবে স্প্লেনোমেগালি, কোলেটারাল ভেসেলস বা ভেসেল ব্লিডিং প্রেজেন্ট করতে পারে। এছাড়া যে কমপ্লিকেশন গুলো পড়লাম আমরা, এসবিপি, এনকেফালোপ্যাথি এগুলো প্রেজেন্টেশন হতে পারে। এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে লিভার সিরোসিসের ক্ষেত্রে ক্লিনিক্যাল সাইন আমরা কি কি পাইতে পারি এক্সামিন করে। একটা হচ্ছে প্রাইমারি এরিথেমা পাইতে পারি, বাট এটা হচ্ছে নন স্পেসিফিক। মোর স্পেসিফিক হচ্ছে স্পাইডার টেলেনজেকটেশিয়া বা স্পাইডার নেভি।
এখানে একটা সমস্যা হচ্ছে ইয়ঙ্গার হেলথি অ্যাডাল্টস বা হচ্ছে প্রেগন্যান্সি এদের ক্ষেত্রে অনেক সময় ২-১ টা স্পাইরাল টেলেনজেকশন পারি আমরা। তাহলে কোনো পেশেন্ট যদি মাল্টিপল স্পাইনাল টেলেনজেকশন থাকে তাহলে সেটা হচ্ছে লিভার ডিজিজ ইন্ডিকেট করে। ইউজুয়ালি মোর দ্যান 3 থাকলে সেটা সিগনিফিক্যান্ট। মানে লিভার সিরোসিস একটা সিনারিও দিয়ে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোন ফাইন্ডসটা এক্সামিনেশনে পাইলে সেটা সিরোসিস ইন্ডিকেট করে বা লিভার ডিজিজ ইন্ডিকেট করে, তাহলে অ্যান্সার কি হবে? মাল্টিপল Spinal স্পাইরাল telangiectasia. মাল্টিপল স্পাইরাল টেলেনজেকশন। আর বাকি যেগুলো আছে এগুলো নন স্পেসিফিক ফাইন্ডস, খুব একটা ইম্পর্টেন্ট না। স্পাইরাল টেলেনজেকশন, গাইনোকোমেশিয়া এগুলো হচ্ছে অ্যালকোহল রিলেটেড সিরোসিসে বেশি কমন। সিরোসিসে আচ্ছা আপনি একটু মিউট করে রেখেন। সিরোসিস পেশেন্টে ইউজুয়ালি আমরা ক্লাবিং পাই না, বাট কোনো পেশেন্টে যদি হেপাটোপালমোনারি সিনড্রোম ডেভেলপ করে তাহলে সেক্ষেত্রে ক্লাবিং থাকতে পারে, কারণ এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ক্রনিক হাইপোক্সিয়া থাকে। তাহলে সিরোসিস পেশেন্টে ক্লাবিং যদি ডেভেলপ করে তাহলে এটা কি ইন্ডিকেট করে? Hepatopulmonary syndrome. হেপাটোপালমোনারি সিনড্রোম। হেপাটোপালমোনারি সিনড্রোমে আমরা পরে আবার পড়বো ডিটেইলস। সিরোসিসের ম্যানেজমেন্ট এখানে হচ্ছে যে স্পেসিফিক তেমন কোনো ম্যানেজমেন্ট নাই। আন্ডারলাইং কজ যদি ট্রিটমেন্ট করা পসিবল হয় তাহলে আন্ডারলাইং কজ ট্রিটমেন্ট করতে হবে, সাপোর্টিভ ট্রিটমেন্ট করতে হবে। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কোনো কমপ্লিকেশনস ডেভেলপ করছে কিনা সেটা আইডেন্টিফাই করা এবং সেটা ট্রিটমেন্ট করা। এবং সিরোসিস যে কয়েকটা কমপ্লিকেশনস আছে এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইসোফেজিয়াল ভ্যারিসিয়াল ব্লিডিং। তাহলে আমাদের এন্ডোস্কোপি করে দেখতে হবে যে পেশেন্টে কোনো ইসোফেজিয়াল ভ্যারিসিয়াস ডেভেলপ করছে কিনা। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে সিরোসিস একটা পেশেন্ট আসছে, ফার্দার কি টেস্ট করব কমপ্লিকেশন দেখার জন্য, তাহলে অ্যান্সার কি হবে? এন্ডোস্কোপি অফ আপার জিআইটি। আপনার যখন কোনো লং কেস দিবেন বা ওয়ার্ডে কোনো পরীক্ষা অন্য কোনো পরীক্ষা দিবেন, সিরোসিসের পেশেন্ট থাকলে এই টেস্ট না বলা পর্যন্ত স্যাররা কখনোই ছাড়বে না। তাহলে এন্ডোস্কোপি অফ আপার জিআইটি এটা হচ্ছে একটা সিরোসিস পেশেন্টের জন্য সবথেকে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। প্রগনোসিস ডিপেন্ড করে হচ্ছে আন্ডারলাইং কজের উপরে। যেসব কজগুলো রিভার্সিবল বা ট্রিটমেন্ট করা পসিবল সেগুলোর প্রগনোসিস ভালো, যেমন অ্যালকোহল মিসইউজ, হিমোক্রোমাটোসিস, উইলসন ডিজিজ। আমরা যখন ডিজিজ পড়বো তখন আবার প্রগনোসিস কিন্তু এগুলো আমরা ডিসকাস করবো। ডিকম্পেনসেট সিরোসিস কখন বলবো এটা আমরা অলরেডি অনেকবার পড়ে আসছি। জন্ডিস, অ্যাসাইটিস, এনকেফালোপ্যাথি, ইডিমা, ব্লিডিং এগুলো থাকলে আমরা তাকে বলবো ডিকম্পেনসেশন। প্রোগনোস্টিক ফিচার্স এগুলো যদি কোনো পেশেন্টের কমপ্লিকেশনস ডেভেলপ করে বা ডিকম্পেনসেশন হয়ে যায় এই ফিচারগুলো সবই হচ্ছে যে প্রোগনোস্টিক ফ্যাক্টর। আলাদা করে শুধু মনে রাখতে হবে হচ্ছে হাইপোনেট্রেমিয়াটা। এই ধরনের ক্রনিক যে ডিজিজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা বলছিলাম 2টা জিনিস থাকলে সেগুলো সবসময় প্রোগনোসিস ইন্ডিকেট করে। একটা হচ্ছে সোডিয়াম কম, আরেকটা কি কম বলছিলাম মনে আছে? ক্যালসিয়াম মনে হয়। অ্যালবুমিন। সোডিয়াম এবং অ্যালবুমিন কম থাকলে বেশিরভাগ ডিজিজের ক্ষেত্রে দেখবেন যে এটা হচ্ছে প্রোগনোস্টিক ফ্যাক্টর। আর 2টা স্কোরিং আমরা পড়ে আসছিলাম প্রথম ক্লাসে, চাইল্ড পাগ স্কোর আর একটা হচ্ছে মেল স্কোরিং। এখান থেকে পরীক্ষায় খুব একটা প্রশ্ন আসে না, জাস্ট কম্পোনেন্টগুলো পড়া লাগবে কি কি দেখি। তাহলে চাইল্ড পাগ স্কোরিং এ এখানে আমরা 3টা ইনভেস্টিগেশন আর 2টা ক্লিনিক্যালি দেখি। একটা হচ্ছে অ্যাসিডিস অ্যান্ড এনকেফালোপ্যাথি আর 3টা ইম্পর্টেন্ট ফাংশন অ্যালবুমিন, বিলিরুবিন এন্ড প্রথমিন টাইম। আর মেল স্কোরের ক্ষেত্রে দেখাই বিলিরুবিন, আইএনএস, সোডিয়াম এন্ড ক্রিয়েটিনিন। তাহলে শুধু নামগুলো পড়লে হবে কোনটা কোনটা আমরা দেখি। এরপর হচ্ছে ক্রনিক লিভার ফেলারের ফিচার্স আমরা অলরেডি সবগুলো পড়ে আসছি। লিভার ফেলার হলে কি কি হবে? সিনথেটিক ফাংশনগুলো হ্যাম্পার্ড হবে, তাহলে অ্যালবুমিন তৈরি হবে না, অ্যালবুমিন কম থাকবে। তারপরে ক্লটিং ফ্যাক্টর তৈরি হবে না, সো প্রথমিন টাইমটা বেশি থাকবে। তারপর হচ্ছে জন্ডিস, এনকেফালোপ্যাথি, ভ্যারিসিয়াল ব্লিডিং, এসবিপি এন্ড হেপাটোরেনাল ফেইলার। প্রথমিন টাইম কোন ফ্যাক্টরের উপর সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট? ভিটামিন কে, ফ্যাক্টর 7। ভিটামিন কে ডিপেন্ডেন্ট। ওকে, এরপর আসি পোর্টাল হাইপারটেনশন। পোর্টাল হাইপারটেনশন থেকে আমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ পোর্টাল হাইপারটেনশন অ্যাকর্ডিং টু দ্য সাইট। আচ্ছা, পোর্টাল হাইপারটেনশনের মোস্ট কমন কজ কি আমরা একটু পড়ে আসছিলাম? Cirrhosis of liver. সিরোসিস অফ লিভার। তাহলে পোর্টাল হাইপারটেনশনের কজগুলোকে আমরা হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারি। ফার্স্টে একটা হচ্ছে প্রি হেপাটিক মানে লিভারের আগে প্রবলেম, একটা হচ্ছে ইন্ট্রা হেপাটিক মানে উইদিন লিভার, আর একটা হচ্ছে পোস্ট হেপাটিক মানে লিভারের পরে গিয়ে প্রবলেম। ফার্স্টে আমরা ফিজিওলজিটা দেখি, তাহলে একটু আমরা পড়ছিলাম পোর্টাল ভেন ফর্মেশন হয় বাই স্প্লেনিক ভেইন এন্ড সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন।
এই দুইটা ভেসেলস মিলে পোর্টাল ভেইন ফর্মেশন করে। এরপর একটা লিভারের মধ্যে গিয়ে সাইনোসয়েড বা বিভিন্ন ক্যাপিলারি ফর্মেশন করে। তারপর হচ্ছে হেপাটিক ভেনে ডিরেন করে। ফাইনালি হচ্ছে ইনফিরিয়র ভেনে কাভাতে ডিরেন করে। সাইনোসয়েড গুলো একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার বলছিলাম আমরা ফার্স্ট ক্লাসে, কারো মনে আছে? হ্যাঁ, এখানে হচ্ছে ক্যাপিলারিতে বেসমেন্ট মেমব্রেন থাকবে না, সাইনোসয়েডে। বেসমেন্ট মেমব্রেন গুলো অ্যাবসেন্ট থাকবে। আমরা যখন কার্ডিওলজিতে ক্যাপিলারি পড়বো কিছু ক্যারেক্টারিস্টিক আছে, কোথায় কোন ধরনের ক্যাপিলারিজ থাকে, তাহলে লিভারে যে সাইনোসয়েড গুলো থাকে এখানে কোনো বেসমেন্ট মেমব্রেন থাকে না। এখন আসে কজগুলো আমরা বললাম প্রি হেপাটিক, ইন্টার হেপাটিক এন্ড পোস্ট হেপাটিক। প্রি হেপাটিকের মধ্যে যদি পোর্টাল ভেইনে কোনো সমস্যা হয়, এই জায়গাটা যদি কোনো অবস্ট্রাকশন হয়, তাহলে কি হবে? এখানে প্রেশার বেড়ে যাবে। কি কারণ হইতে পারে? যদি এখানে কোনো থ্রোম্বাস ফর্মেশন হয়, তাহলে পোর্টাল ভেইন থ্রোম্বোসিস ডিউ টু, সাধারণত যদি এখানে নিউরোনাল কোনো সেপসিস হয় বা কোনো আম্বিলিকাল সেপসিস বা কোনো পাইএমই হয়, এগুলোর কারণে এখানে থ্রোম্বাস হইতে পারে, পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। এছাড়া আছে স্প্লিনিক ভেইন থ্রোম্বোসিস, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল ট্রমা ইনক্লুডিং সার্জারি। তাহলে এগুলো হচ্ছে প্রি হেপাটিক কজ। ইন্টার হেপাটিক কজ গুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাইনোসয়েডের আগে, প্রি সাইনোসয়েডাল, একটা হচ্ছে উইদিন সাইনোসয়েডস, আর একটা হচ্ছে পোস্ট সাইনোসয়েডাল। প্রি সাইনোসয়েডালের মধ্যে যে কজগুলো আছে এগুলো মুখস্থ করা লাগবে। সিস্টোসোমিয়াসিস আছে, কনজেনিটাল হেপাটিক ফাইব্রোসিস, কিছু ড্রাগস আছে যেমন অ্যামোডন, মিথোট্রিক্সেট, তারপর হচ্ছে টক্সিনোজ আছে ভিনাইল ক্লোরাইড, আর একটা আছে সার্কোইডোসিস। তাহলে এগুলো হচ্ছে ইন্ট্রাহেপাটিক প্রি সাইনোসয়েডাল। আর সাইনোসয়েডালের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে লিভার সিরোসিস, এর বাইরে আছে পলিসিস্টিক লিভার ডিজিজ, নোডুলার রিজেনারেটিভ হাইপোপ্লেসিয়া এন্ড মেটাস্টেটিক ম্যালিগন্যান্ট ডিজিজ। পোস্ট সাইনোসয়েডালে আমাদের এখানে স্মল যে ভেসেলগুলো আছে সেগুলো যদি ইনভলভমেন্ট হয়, সেটা হলো ভেনো অক্লুসিভ ডিজিজ। আর একদম লাস্টে হচ্ছে পোস্ট হেপাটিক পোস্ট সাইনোসয়েডাল। তাহলে এখানে হচ্ছে হেপাটিক ভেইনটা অবস্ট্রাকশন হইতে পারে, এটাকে আমরা কি বলি? বাটকারি। বাটখারি সিনড্রোম। বাটখারি সিনড্রোম। এখন এতগুলো কজ মনে রাখা আসলে কঠিন, যেগুলো আলাদা করে হাইলাইট করা আছে সেগুলো মাস্ট পড়তে হবে, আর সম্ভব হলে সবগুলো পড়া লাগবে। তাহলে প্রি হেপাটিক ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পোর্টাল ভেইন থ্রোম্বোসিস। যেটা প্রি হেপাটিক সেটা অবশ্যই প্রি সাইনোসয়েডালই হবে, কারণ এটা তো লিভারের বাইরে। লিভারের মধ্যে আমরা 3 ভাগ করতে পারি, সাইনোসয়েডাল, প্রি সাইনোসয়েডাল, পোস্ট সাইনোসয়েডাল। এগুলো সবই হচ্ছে ইন্ট্রাহেপাটিক। এর মধ্যে প্রশ্ন আসতে পারে কোন কোন ড্রাগস বা টক্সিন হচ্ছে পোর্টাল হাইপারটেনশন করে। তাহলে ড্রাগের মধ্যে আছে অ্যামাইডন এন্ড মিথোট্রিক্সেট, আর টক্সিনের মধ্যে আছে ভিনাইল ক্লোরাইড। আর ভাস্কুলার অবস্ট্রাকশনের মধ্যে পোস্ট হেপাটিক পোস্ট সাইনোসয়েডাল, এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বার্টকারি সিনড্রোম। এখানে কোন ভেসেল ইনভলভমেন্ট হয়? হেপাটিক ভেইন। হেপাটিক ভেইন। হেপাটিক ভেইন। তাহলে এই যে যতগুলো কজ পড়লাম এরা সবাই কি করে? পোর্টাল হাইপারটেনশন করে। তাহলে এই কজগুলোর কারণে অ্যাসিডিস হলে সেখানে স্যাক কেমন পাবো? হাই থাকবে। হাই স্যাক। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্প্লেনোমেগালি, হুইচ ইজ দ্য কার্ডিনাল ফাইন্ডিংস ফর পোর্টাল হাইপারটেনশন। আর এর বাইরে ক্যাপুট মেডুসা পাইতে পারি, অ্যাবডোমিনাল ভেইনগুলো ডাইরেক্ট থাকতে পারে, ভ্যারিসেল ব্লিডিং থাকতে পারে। এই জায়গা থেকে পরীক্ষায় দুইটা প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা যদি বলে পোর্টাল হাইপারটেনশনের কার্ডিনাল ফাইন্ডিংস কি, তাহলে অ্যান্সার কি হবে? স্প্লিনোমেগালি। স্প্লেনোমেগালি। আর একটা আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস বা কনসিকুয়েন্স, তাহলে এটা হচ্ছে ভ্যারিসেল ব্লিডিং। ভ্যারিসেল ব্লিডিং অনেক জায়গা থেকে হইতে পারে, এর মধ্যে আবার ইম্পর্টেন্ট হচ্ছে ইসোফেগাস এন্ড গ্যাস্ট্রিক ভ্যারিসেস। ইনভেস্টিগেশন আগের মতোই সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আপার জিআই এন্ডোস্কোপি করা, কোনো গ্যাস্ট্রোইসোফেজিয়াল ভ্যারিসেস আছে কিনা এটা আইডেন্টিফাই করার জন্য। এরপর ম্যানেজমেন্ট। তাহলে ভ্যারিসেল যে ব্লিডিং, এগুলো কি ধরনের ব্লিডিং করে? আপার জিআই ব্লিডিং ও লোয়ার জিআই ব্লিডিং? আপার জিআই। আপার জিআই ব্লিডিং। আপার জিআই ব্লিডিং ম্যানেজমেন্টের সময় আমরা গ্যাস্ট্রোতে পড়ে আসছিলাম যে নন ভ্যারিসেল ব্লিডিং এর ম্যানেজমেন্ট, আর বলছিলাম যে ভ্যারিসেল ব্লিডিং এর ম্যানেজমেন্ট আমরা হেপাটোলজি থেকে পড়বো। নন ভ্যারিসেল ব্লিডিং এর ম্যানেজমেন্ট মনে আছে কারো? ফার্স্ট কি দেবো আমরা? আইভি লার্জবুল ক্যানুলা। আইভি অ্যাক্সেস বা আইভি লার্জবুল ক্যানুলা। সেকেন্ড পিপিআই ইনজেকশন। ফ্লুইড। আইভি ফ্লুইড।
থার্ড হচ্ছে যদি ব্লাড লাগে তাহলে ব্লাড ট্রান্সফিউশন করব, এন্ড ফোর্থ হচ্ছে আইভি পিপিআই। এর মধ্যে পরীক্ষা ইউজুয়ালি আসে প্রথমটা লাস্টেরটা, মানে ইনিশিয়াল স্টেপ কি আইভি অ্যাক্সেস করা বা আইভি ফ্লুইড দেওয়া, আর একটা আসতে পারে আইভি পিপিআই দিব। নন ভেসেল ব্লিডিং এর ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট কজ হচ্ছে পেপটিক আলসার ডিজিজ ব্লিডিং, অন্যান্য জিআইটি যে কোনো প্যাথোলজি কারণ হইতে পারে, সেক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আইভি পিপিআই। তাহলে পেশেন্ট স্টেবল করবো, আইভি পিপিআই দেবো। এই দুটো হচ্ছে কোন ধরনের ব্লিডিং এগুলো, নন নন ভেরিসেল ভেরিসিয়াল ব্লিডিং। ব্লিডিং। ভেরিসেল ব্লিডিং এর ক্ষেত্রে ভেরিসেল ব্লিডিং এর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে টার্লিপ্রেসিন। কিভাবে কাজ করে আমরা প্রথমে বলছিলাম প্যাথোফিজিওলজি পড়ার সময়, ভেসোডাইলেশন, ভ্যাসোপ্রেসিন কনস্ট্রিক্টর। আর এটা হচ্ছে সিনথেটিক ভ্যাসোপ্রেসিন অ্যানালগ যেটা ভ্যাসো কনস্ট্রিকশন করে। তাহলে ভেরিসেল ব্লিডিং এর ক্ষেত্রে যদি বলা হয় যে ব্লিডিং বন্ধ করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট অপশন কি, তাহলে অ্যান্সার হবে টার্লিপ্রেসিন। এর বাইরে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে প্রোফিল্যাক্টিক অ্যান্টিবায়োটিক দিতে পারি, এগুলো দেখা যাচ্ছে সার্ভাইভাল বেনিফিট আছে। আর একটা হচ্ছে যে আমরা এন্ডোস্কোপি করে সোর্স অফ ব্লিডিং আইডেন্টিফাই করতে পারি। তাহলে এগুলো পরীক্ষা অপশন আসতে পারে, বাট ট্রিটমেন্ট অফ চয়েস চাইলে আমি অ্যান্সার করবো টার্লিপ্রেসিন। এটা যেহেতু ভ্যাসো কনস্ট্রিক্টর ড্রাগ, সো যদি কোনো পেশেন্টের সিভিয়ার ইসকেমিক হার্ট ডিজিজ থাকে বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে এইটা আমাদের কশাসলি ইউজ করতে হবে। তাহলে এটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। এরপরে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে কোনো পেশেন্টের টার্লিপ্রেসিন দেওয়ার পরও ব্লিডিং বন্ধ হচ্ছে না, বা আর কি অপশন আছে যেটা আমরা ইউজ করতে পারি। তাহলে এরপর সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভ্যারিসিয়াল লাইগেশন বা ব্যান্ডিং। তাহলে ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে টার্লিপ্রেসিন, যেটা হচ্ছে ভ্যাসোপ্রেসর, এই ভ্যাসো কনস্ট্রিক্টর ড্রাগ। সেকেন্ড ট্রিটমেন্ট অপশন হচ্ছে ভ্যারিসিয়াল লাইগেশন বা ব্যান্ডিং। এখানে এমআরসিপি যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ইসোফেজিয়াল যে ভ্যারিসেল যেটা কমন আর কি, সেটা ব্লিডিং হলে ভ্যারিসেল লাইগেশন করা যেতে পারে বা ব্যান্ডিং করা যেতে পারে। বাট যদি গ্যাস্ট্রিক ভ্যারিসেস হয় সেক্ষেত্রে ব্যান্ডিং বা ভ্যারিসেল লাইগেশন এটা হচ্ছে লেস ইফেক্টিভ। সেক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন হচ্ছে ইনজেকশন অফ সোমবিন আর সায়ানোঅ্যাক্রাইলেট গ্লু। তাহলে ইসোফেজিয়াল ভ্যারিসেস আর গ্যাস্ট্রিক ভ্যারিসেস দুইটা ব্লিডিং এর ট্রিটমেন্ট একটু ডিফারেন্ট। ইসোফেজিয়াল ভ্যারিসেল ব্লিডিং ক্ষেত্রে আমরা কি করব, ভেরিসিয়াল লাইগেশন। ভ্যারিসেল লাইগেশন বা ব্যান্ডিং। আর গ্যাস্ট্রিক ভ্যারিসের ক্ষেত্রে এই যে লোকালি হচ্ছে আমরা থ্রম্বিন বা সায়ানোপ্লেট এগুলো ইনজেকশন করব। তাহলে এত কঠিন ইউজুয়ালি এফসিএস এ আসে না, এমআরসিপিতে অনেক সময় এই ধরনের দিয়ে দেয়। এন্ডোস্কোপি করে দেখা গেছে যে গ্যাস্ট্রিক ভ্যারিসেস আছে, ট্রিটমেন্ট অফ চয়েস কি। এফসিএস এর জন্য আমরা শুধু দুইটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে টার্লিপ্রেসিন আর একটা হচ্ছে ব্যান্ডিং বা ভ্যারিসেল লাইগেশন। আর এগুলো যদি কাজ না করে তাহলে আমাদের আরো দুটো অপশন আছে, একটা হচ্ছে বেলুন ট্যাম্পনেট আর একটা হচ্ছে টিপস। এগুলো জাস্ট নাম মনে রাখতে হবে। আর প্রোফাইল্যাক্সিস বা প্রিভেনশন হিসেবে আমরা ইউজ করতে পারি নন সিলেক্টিভ বিটা ব্লকার অথবা প্রোফাইলেক্টিক ব্যান্ডিং। প্রাইমারি প্রিভেনশন এবং সেকেন্ডারি প্রিভেনশন দুইটা ক্ষেত্রে আমরা দুইটা ইউজ করতে পারি। প্রাইমারি প্রিভেনশন বলতে যাদের এখনো ব্লিডিং হয় নাই তাদের আগে থেকে প্রোফাইল্যাক্সিস দেওয়া, আর সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে যাদের অলরেডি ব্লিডিং হয়ে গেছে, ফার্দার যাতে ব্লিডিং না হয় সেজন্য আমরা কি করতে পারি। তাহলে আমরা একটা ইউজ করতে পারি কি নন সিলেক্টিভ বিটা ব্লকার, প্রোপানোলল, নেডোলল বা কালভেডিলল। একটা করতে পারি প্রোফাইল্যাক্টিক ব্যান্ডিং। দুইটারই এফিকাসি মোটামুটি সিমিলার, একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে এন্ডোস্কোপি প্রসিডিওর। তাহলে যদি ফার্স্ট লাইন বলে তাহলে কোনটা করবো আমরা, বিটা ব্লকার। বিটা ব্লকার। তাহলে দুইটা যেহেতু এফিকাসি সমান, পরের লাইনে বলছে এফিকাসি অফ বিটা ব্লকারস ইন প্রাইমারি প্রিভেনশন ইজ সিমিলার টু দ্যাট অফ প্রোফাইলেক্টিভ ব্যান্ডিং। দুইটাই এফিকাসি সমান, বাট একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, একটা হচ্ছে ইনভেসিভ প্রসিডিওর। তাহলে আমরা যদি একটা চয়েস করতে তাহলে নন সিলেক্টিভ বিটা ব্লকার চয়েস করবো। বাট কোনো পেশেন্ট যদি বিটা ব্লকার টলারেট করতে না পারে বা কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে তাহলে তাদের ক্ষেত্রে প্রোফাইলেক্টিক ব্যান্ডিং করতে হবে। পোর্টাল পেশেন্টের কমপ্লিকেশনস আমরা অলরেডি পড়ে ফেলছি। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ভ্যারিসিয়াল ব্লিডিং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ইসোফেজিয়াল গ্যাস্ট্রিক বা আদার যে কোনো জায়গায় হইতে পারে। তারপর হচ্ছে কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি ডেভেলপ করতে পারে। এই পেশেন্টগুলো যেহেতু স্প্লেনোমেগালি থাকে, মানে ভেনাস কনজেশনের কারণে স্প্লেনোমেগালি হয়, এখান থেকে হাইপার স্প্লেনিজম ডেভেলপ করতে পারে।
তারপর হচ্ছে কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি যদি হয়, তাহলে এখান থেকে পেশেন্টের এখানে সমস্যা কি, ভেসেলগুলা ডাইলেটেড থাকে, জিআইটি যে মিউকোসাগুলো আছে এগুলো এডিমেটাস থেকে অ্যাবজর্পশন কম হয়। তারপর হচ্ছে ভ্যারিসেল যদি ব্লিডিং লং টার্ম ধরে হয়, তাহলে সেই পেশেন্টের ক্ষেত্রে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, তাহলে এখান থেকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। তারপর পোর্টাল হাইপারটেনশন থেকে অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে। তারপরে এখান থেকে রিনাল ফেইলার হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে। মানে সিরোসিসের যে কমপ্লিকেশনগুলো আছে এখানে মোটামুটি অলমোস্ট সিমিলার। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ ব্লিডিং, তাহলে এগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি। আইভি ফ্লুইড দিব, টালিপ্রেসিন বা ভ্যাসোপ্রেসিন দিব, প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক দিব, তারপর হচ্ছে ব্যান্ড লাইগেশন, পিপিআই, তারপর হচ্ছে ল্যাক্টোলোজ টু প্রিভেন্ট হেপাটিক এনকেফালোপ্যাথি, ইমার্জেন্সি এন্ডোস্কোপি করবো। তাহলে সবগুলো ম্যানেজমেন্ট অপশন হিসেবে আসতে পারে। বাট যদি বলে ইনিশিয়াল ম্যানেজমেন্ট বা ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট টু স্টপ ব্লিডিং, তাহলে অ্যান্সার কি হবে? টার্লিপ্রেসিন। টালিপ্রেসিন। ওকে, তারপরে হচ্ছে কনজেস্টিভ পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি। মানে এটা একই পোর্টাল হাইপারটেনশনের কারণে যে ভেসেলগুলো ডাইলেটেড হয়ে যায়, এখান থেকে ভেনাস কনজেশন হয়, পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি ডেভেলপ করতে পারে। কমন সাইট হচ্ছে প্রক্সিমাল স্টোমাক, এখানে মাল্টিপল এরিয়াস অফ পাংক্টেড এরিথেমা থাকে, যেটা অ্যাপিয়ারেন্স দেখতে অনেক সময় স্নেক স্কিনের মতো লাগে, তাহলে এটাকে বলা হয় স্নেক স্কিন গ্যাস্ট্রোপ্যাথি। তাহলে গ্যাস্ট্রোতে আমরা পড়ে আসলাম টাইগার স্কিন, কোথায় পাওয়া যায়? মেলানোসিস কোলাই, মেলানোসিস কোলাই, ল্যাক্সেটিভ ডিসিজ, ল্যাক্সেটিভ ওভার স্টিমুল্যান্ট, ল্যাক্সেটিভ, ক্রনিক ল্যাক্সেটিভ ইউজ। কোন ধরনের ল্যাক্সেটিভ? স্টিমুল্যান্ট, স্টিমুলেন্ট স্টিমুল্যান্ট। তাহলে কনজেস্টিভ পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি, এখানে পাওয়া যাবে স্নেক স্কিন অ্যাপিয়ারেন্স, মেলানোসিস কোলাই পাওয়া যায় টাইগার স্কিন অ্যাপিয়ারেন্স। এখানে একটা কমপ্লেক্স হতে পারে গ্যাস্ট্রিক এন্টাল ভাস্কুলার একটেশিয়া, তাহলে ভেসেলগুলো ডাইলেটেড হয়ে যায়, এটা হয় মেইনলি ডিস্টাল স্টোমাকে, তাহলে কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি হবে প্রক্সিমাল স্টোমাকে, আর এটা হচ্ছে ডিস্টাল স্টোমাকে। পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি থাকে হচ্ছে পাংক্টেড এরিথেমা ছোট ছোট, আর এখানে থাকে হচ্ছে স্ট্রাইপস, দেখতে অনেকটা ওয়াটারমেলন স্টোমাকের মতো দেখা যায়। এখানে একটা ছবি দেওয়া আছে, এটা তো এফসিএস লাগবে না, এমআরসি পার্ট 2 তে এই ধরনের ছবি দিয়ে দেয়, দিয়ে তারপর বলতে পারে অ্যাড্রেস থেকে মানে কোন ধরনের বীজের সাথে অ্যাসোসিয়েটেড। ওকে, তাহলে আমাদের এই টপিকটা মোটামুটি শেষ, হেপাটোলজি 2। ভাইয়া ওই একটা লাইন ছিল না এখানে, ওই হোয়ার টার্লিপ্রেসিন ইজ নট অ্যাভেলেবেল অক্টেট্রয়েড, যেটা হ্যাঁ হ্যাঁ, মানে সোমাটোস্টেশন অ্যানালগ, এটার ইয়াটা কিভাবে, মেকানিজমটা কিভাবে, মানে কিভাবে? সোমাটোস্ট্যাটিন অ্যানালগ। হ্যাঁ, মানে ওই টার্লিপ্রেসিনের বিকল্প হিসেবে এটা কিভাবে কাজ করে, এটার জন্য আর কি। ও, এটা আমার জানা নাই, এখানে এটা দেখতে হবে আমাকে। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, আচ্ছা, আজকে চ্যাপ্টার আর কোনো প্রশ্ন আছে অন্য কারো এই রিলেটেড? হ্যাঁ, বেন্ডিং আর বেলুন টেম্পোনেট এই দুইটা কখন কি হতে হতে বলবেন? আচ্ছা, যদি হচ্ছে যে ইসের না কাজ করে আর কি, মানে টালিপ্রেসিন দেওয়ার পরে যদি ব্লিডিং বন্ধ না হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্যান্ডিং করবো, আর এরপরে কাজ না হলে তারপর হচ্ছে বেলুন টেম্পোনেট ইউজ করবো। মানে দুইটা এন্ডোস্কোপিক প্রসিডিউর। হ্যাঁ, এন্ডোস্কোপিক প্রসিডিউর, বাট ইসের দেখা যাচ্ছে এফিকেসিটা বেশি, ইফেক্টিভ বেশি ব্যান্ডিং এবং লাইগেশন। এটা তাহলে ফার্স্ট হচ্ছে টালিপ্রেসিন, সেকেন্ড হচ্ছে ব্যান্ডিং, থার্ড হচ্ছে বেলুন টেম্পোনেট, এই সিরিয়ালে মনে রাখতে পারে। বেলুন টেম্পোনেটের কাজ না হলে তখন দেন। বেলুন টেম্পোনেটের কাজ না হলে এরপরে টিপস প্রসিডিউর আছে, এরপরে কাজ না হলে আর কিছু করার নেই। আচ্ছা, এই তিনটাই মনে রেখে নাকি। আচ্ছা, আমরা হচ্ছে এর ভাষাটি আজকে শেষ করে দিতে যাচ্ছি। আচ্ছা, হেপাটোলজি রিলেটেড আর কোনো প্রশ্ন আছে? ওকে, না থাকলে আমরা এর ভাষাটি আজকে করি। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ ফাংশনের মধ্যে তিনটা জিনিস আমরা বলছিলাম, যেটা আমাদের পরীক্ষায় বা প্র্যাকটিক্যালি লাগে। একটা হচ্ছে ফ্লুয়েন্সি, আর একটা হচ্ছে রিপিটেশন, আর একটা হচ্ছে কম্প্রিহেনশন। খুবই সহজ জিনিস। ফ্লুয়েন্সি মানে হচ্ছে ফ্লুয়েন্টলি কথা বলা, উইথাউট এনি হর্ড বা উইথাউট এনি ইফোর্ট, ইফোর্টলেস
স্পিচ বা ফ্লুয়েন্ট স্পিচ। আর রিপিটেশন মানে হচ্ছে কেউ আমি একটা কথা বললাম সেটা শুনে রিপিট করা, সব জিনিস রিপিট করা। আর কম্প্রিহেনশন মানে কারো কথা বোঝা, মানে কেউ একটা কিছু আমাকে জিজ্ঞেস করলো সেই কথাটা অর্থটা বুঝতে পারা। ফ্লুয়েন্সি এই কাজটা মেনটেন করা হচ্ছে কোন এরিয়া? ব্রোকাস Brokers. মোটর দিয়ে। ব্রোকাস এরিয়া। রিপিটেশন এটা করে Arcuate fasciculus. আর্কুয়েট ফ্যাসিকুলাস। ভেসিকুলাস। আর কম্প্রিহেনশন ভার্নিস। ভার্নিক্স এরিয়া। ব্রোকাস মোটর এরিয়া থাকে হচ্ছে ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাসে, ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাসে পোস্টেরিয়র পার্টে। আর্কুয়েট ফ্যাসিকুলাস থাকে হচ্ছে প্যারাইটাল লোবে। আর ভার্নিক্স এরিয়া থাকে পোস্টেরিয়র ইনফিরিয়র টেম্পোরাল জাইরাস। এটুকু তো কোনো কনফিউশন নাই না? না ভাইয়া না। ওকে, তাহলে আমরা কয়েকটা সিনারিও ডিসকাস করব। একটা পেশেন্ট আসছে, সে কথা বলতেও পারে না, রিপিটও করতে পারে না, কারো কথা বুঝতেও পারে না। এটাকে কি ধরনের পেশা বলে? গ্লোবাস গ্লোবাল অ্যাপেশিয়া। কোন জায়গাটাই বা কোন আর্টারি অকুলেশন হয়েছে এখানে? Proximal প্রক্সিমাল medial ব্রাঞ্চ অফ cerebral এমসিএ। প্রক্সিমাল এমসিএ। এবার একটা পেশেন্ট আসছে, সে কথা ফ্লুয়েন্টলি বলতে পারে না, রিপিট করতে পারে না, বাট তাকে কোনো কমান্ড করা হলে সেটা ফলো করে, মানে কম্প্রিহেনশন ঠিক আছে। Broca's aphasia. ব্রোকাস এটা হচ্ছে এক্সপ্রেসিভ অ্যাপাসিয়া বা ব্রোকাস অ্যাপাসিয়া। সাইট অফ লেশন, সরি কোন আর্ট ইনভলভমেন্ট হয় এখানে? সুপেরিয়র ব্রাঞ্চ অফ Medial মিডিল cerebral সেরেব্রাল। সুপিরিয়র ডিফারেন্স অফ মিডিয়াল সেরেব্রাল আর্টারি। এরপরে একটা পেশেন্ট আসছে, সে কথা ফ্লুয়েন্টলি বলে বাট কথা রিপিট করতে পারেন না, কম্প্রিহেনশনও ঠিক নেই, মানে উল্টাপাল্টা কথাবার্তা, মিনিংলেস। Varnick's aphasia. আর্টারি কোনটা ইনভলভমেন্ট হয়? Inferior তাহলে এই পেশেন্টগুলো কথাবার্তা ফ্লুয়েন্টলি বলবে, কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মিনিংলেস কথাবার্তা বলবে। মানে রিপিট করতে বলেন বা নিজে কোনো প্রশ্ন করেন, আপনার কথার সাথে তার কথা কোনো মিল থাকবে না, তার মতন সে উল্টোপাল্টা কথাবার্তা বলবে। তাহলে মিনিংলেস কথাবার্তা বললে সেটা হচ্ছে ভার্নিক্স অ্যাপাসিয়া। এরপর একটা পেশেন্ট আসছে, এই পেশেন্টটা ফ্লুয়েন্সি ঠিক আছে, ফ্লুয়েন্টলি কথা বলে, কথা রিপিটও করতে পারে, বাট কথা বুঝে। Transcortical sensory aphasia. ট্রান্সকর্টিক্যাল সেন্সরি অ্যাপাসিয়া। ট্রান্সকর্টিক্যাল সেন্সরি অ্যাপাসিয়া। তাহলে ট্রান্সকর্টিক্যাল সেন্সরি অ্যাপাসিয়ার পেশেন্টগুলা অন্যের কথা বুঝবে না, কিন্তু কথা ফ্লুয়েন্টলি বলতে পারবে, কেউ কোনো কিছু রিপিট করতে বলে সেটা রিপিটও করতে পারবে। তাহলে এই চারটা আমি এর আগে আমরা পড়ছিলাম, আজকে আর দুইটা নতুন পড়বো। আরেকটা পেশেন্ট আসছে, সে কথা বুঝতে পারে, মানে তাই কোনো কমান্ড করা হলে সে সেটা কমান্ড ফলো করে, তাই কোনো কথা রিপিট করতে বললে সে রিপিটও করতে পারে, বাট ফ্লুয়েন্টলি কোনো কথা বলতে পারে না, নিজ থেকে কথা বলতে পারে না, বা কোনো কথা বলতে গেলে কথা জড়ায় যায় বা আটকায় যায় আর কি, মানে ফ্লুয়েন্সিটা নাই। বাট রিপিট করার সময় সে রিপিটটা ঠিক মতো করতে পারে, Transcortical বুঝতে motor পারে। aphasia. এটা হচ্ছে ট্রান্সকর্টিক্যাল মোটর অ্যাপাসিয়া। সিনারিওটা একবার বলেন তো, ট্রান্সপোর্টের মোটর। ট্রান্সকর্টিক্যাল মোটর অ্যাপাসিয়া। আচ্ছা, এই পেশেন্টটা আমি যখন নিউরোলজি ব্লক প্যানেল দিছিলাম, সেম একটা পেশেন্ট পাইছিলাম। আমি রোগীটার সিনারিও বলি, আমি যখন রোগীটার কাছে গিয়ে হিস্ট্রি নিতে গেলাম, আমি ফার্স্ট থেকে রোগীকে নাম জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি। রোগী কোনো উত্তর দিল না। তো পাশ থেকে হাজবেন্ড বললো যে সে নিজে থেকে কথা বলতে পারে না, তবে তাকে বলে দিলে বলতে পারে। তো আমি তো প্রথম জিনিসটা বুঝি নাই, পরে আমি ওনাকে বললাম ঠিক আছে আপনি বলেন। তো রোগী তখন ওয়াইফকে বললো যে তোমার নাম তো সেলিনা, বলো তো সেলিনা। তো সে তখন বললো যে সেলিনা। তো আমি বললাম যে আপনি আপনার ডান হাতটা উঠান, সে হাতটা উঠাইলো। আমি বললাম আপনার দাঁত দেখান, সে দাঁতও দেখালো। মানে সে আমার কমান্ড গুলো সবই ফলো করতে পারতেছিল। তারপরে তাকে যদি কোনো কিছু বলে দেওয়া হতো যে তোমার নাম বলো সেলিনা বা বাড়ি কুমিল্লা, এটা বলো, সেই কথাটা রিপিট করতে পারতো। মানে সে আমার সব কথা বুঝতে পারতেছে, আমি কোনো কিছু রিপিট করতে বলে সেটা রিপিট করতে পারতেছে, বাট সে নিজ থেকে কোনো কথা আসলে বলতে পারে না।
মানে ফ্লুয়েন্সিটা ঠিক নাই, বাকি দুটো ঠিক আছে। বুঝতে পারছেন এখন? জি ভাইয়া। জি। আচ্ছা, না বুঝতে পারলে বলবেন, আবার রিপিট করবো, সমস্যা নেই। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কম্প্রিহেনশন ঠিক থাকে। মানে আপনি তাকে যেকোনো কমান্ড করবেন, যে আপনি হাত উঠান বা দাঁত দেখান, বা মনে করেন তাকে বললেন যে আপনার কাছে চাবি আছে বা কলম আছে, এটা আমাকে দেন। এই কমান্ডগুলো সে সব ফলো করে, মানে আপনার কথা সে সব বুঝতে পারে। তাকে যদি কোনো কথা রিপিট করতে বলেন, যে বলেন তো যে ঢাকা বাংলাদেশের রাজধানী, সে পুরো কথাটা আপনার সাথে রিপিট করতে পারবে যে ঢাকা বাংলাদেশের রাজধানী। বাট আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন বাংলাদেশের রাজধানীর নাম কি, এটা সে বুঝতে পারবে যে ঢাকার রাজধানী, কিন্তু সে সেটা বলতে পারবে না। মানে ফ্লুয়েন্টলি যখন সে নিজে থেকে কথা বলতে যায়, সেই কথাগুলো বলতে পারে না। এই ফ্লুয়েন্সিটা লস হয়। বাট কথা যখন রিপিট করে, তখন কিন্তু সে আবার খুব ক্লিয়ারলি কথাটা রিপিট করতে পারে। এটাকে বলে ট্রান্সকর্টিক্যাল মোটর অ্যাফাসিয়া। তাহলে এখানে তার হচ্ছে ভার্নিক্স এরিয়াটা ঠিক আছে, ভার্নিক্স এরিয়া ইনট্যাক্ট, সে কথা বুঝতে পারতেছে। আলকুয়েট যে ফ্যাসিকুলাস, এটাও ঠিক আছে, রিপিট করতে পারে। সমস্যা কি, ব্রোকাস এরিয়ার পাশে কিছু কানেক্টিং এরিয়া থাকে, যেগুলো হচ্ছে যে মোটর অ্যাক্টিভিটি ইনিশিয়েট করতে হেল্প করে। তাদের এই এরিয়াটা নষ্ট হয়ে যায়, ফলে সে কোনো কথা বা কোনো অ্যাক্টিভিটি ইনিশিয়েট করতে পারে না। বাকি সবকিছু ঠিকঠাক থাকে। ওকে, তারপর হচ্ছে লাস্ট, এই পেশেন্টটা ফ্লুয়েন্সি ঠিক আছে, তাকে কোনো কথা জিজ্ঞেস করলে সে কথা মানে উত্তর দিচ্ছে, ফ্লুয়েন্টলি কথা বলতেছে, কমান্ডও ফলো করতেছে, কমিউনিকেশন ঠিক আছে। বাট তাকে যখন কোনো কথা রিপিট করতে বলবেন, একটা লং সেন্টেন্স রিপিট করতে বলবেন, সে রিপিট করতে পারতেছে না। এটাকে কি বলা হয়? কন্ডাকশন অ্যাফাসিয়া ভাইয়া নাই। কন্ডাকশন অ্যাফাসিয়া। তাহলে সাইট অফ লেশন কোনটা? আর্কুয়েট ফ্যাসিকুলাস। আলফেট ফ্যাসিকুলাস বা এই প্যারাটাল লোবে। তাহলে আমরা কয়টা পড়লাম? গ্লোবাল এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া, সেন্সরি অ্যাফাসিয়া, ট্রান্সকর্টিক্যাল মোটর, ট্রান্সকর্টিক্যাল সেন্সরি, আর একটা হচ্ছে কন্ডাকশন অ্যাফাসিয়া। এই 6টা সিনারি যে কোনোটা পরীক্ষা আসতে পারে। কমনলি আসছে ব্রোকাস এবং ভার্নিক্স, বাট বাকিগুলো পরীক্ষা আসার মতো। এটা বুঝতে কোনো সমস্যা আছে? নিউরোলজি কিন্তু একটা বড় পার্ট আর কি। এটা বুঝলে মনে করেন অনেকখানি অংশ পড়ায় থাকবে নিউরোলজি। না ভাইয়া। ওকে, তাহলে আমি আরেকবার রিপিট করে দিই। কোনো পেশেন্টের 3টাতে সমস্যা, সে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না, তাকে কোনো কথা রিপিট করতে হলে সেটাও করতে পারে না, কোনো কমান্ডও ফলো করে না, মানে কোনো কথা বুঝে না। তাহলে এটা হচ্ছে গ্লোবাল অ্যাফাসিয়া, হয় হচ্ছে যদি প্রক্সিমাল এমসি অকুলেশন হয়। আরেকটা পেশেন্ট, সে কথা ফ্লুয়েন্টলি বলতে পারে না, রিপিট করতে পারে না, কিন্তু অন্যরা যে কথা বলে সে সব কথা বুঝে। কথা যেহেতু সে বুঝে, তাই কোনো কমান্ড করা হলে কমান্ড সে ফলো করতে পারবে, জাস্ট তার স্পিচ আউটপুটটা নেই, ফ্লুয়েন্সি নেই, রিপিটেশন নাই। তাহলে এটা হচ্ছে ব্রোকাস অ্যাফাসিয়া। এটা হয় হচ্ছে সুপিরিয়র ব্রাঞ্চ অফ মিডল সেরেব্রাল আর্টারি অক্লুশন হলে, এবং এটা সাইট অফ লেশন হচ্ছে ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস, মানে ফ্রন্টাল লোবের নিচের জাইরাসটা। ভার্নিস অ্যাফাসিয়া পেশেন্টের ক্ষেত্রে সমস্যাটা, এদের মেইন সমস্যা হচ্ছে কম্প্রিহেনশনে, মানে সে অন্য কোনো কথা বুঝতে পারে না। বুঝতে না পারার কারণে তাকে যদি কোনো প্রশ্ন করা হয়, সে কথার উল্টোপাল্টা অ্যান্সার দেয়। সে যদি কথা বুঝতে পারে না, কোনো কিছু রিপিট করতে বললে সেটাও সে বুঝতে পারে না, সেখানে সে উল্টোপাল্টা কথাবার্তা বলে। তাহলে তার কথাবার্তা ঠিক আছে, মানে ফ্লুয়েন্সি ঠিক আছে, বাট কথাবার্তাগুলো আপনার প্রশ্নের সাথে বা আপনার কমান্ডের সাথে কোনো মিল নেই, মানে মিনিংলেস কথাবার্তা বলবে, ইররিলেভেন্ট কথাবার্তা বলবে। এটা হচ্ছে ভার্নিক্স অ্যাফাসিয়া। এটা সাইট অফ লেশন হচ্ছে টেম্পোরাল লোবের পোস্টেরিয়র ইনফিরিয়র জাইরাস, এবং এখানে ইনফিরিয়র ব্রাঞ্চ অফ মিডল সেরেব্রাল আর্টারি অক্লুশন হয়। এটা হচ্ছে ট্রান্সকর্টিক্যাল সেন্সরি অ্যাফাসিয়া, মানে এখানে সেন্সরি সমস্যা, সে কথা বুঝতে পারে না, বাকি দুটো ঠিক থাকে, রিপিট করতে পারে এবং ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। ট্রান্সকর্টিক্যাল মোটর, এখানে হচ্ছে মোটর আউটপুটের সমস্যা, বাট সে কথা রিপিট করতে পারবে, কথা বুঝতেও পারবে। আর কন্ডাকশন অ্যাফাসিয়ার ক্ষেত্রে কথা বলতে পারে, বুঝতেও পারে, বাট রিপিট করতে পারে না। মানে আপনি যখন কোনো কথা রিপিট করতে বলবেন, সে এইটা পারবে না, বাট সে আপনার কথা বুঝতে পারবে এবং অন্যান্য কথাগুলো ফ্লুয়েন্টলি সে বলতে পারবে। তাহলে এই 6 টাইপের অ্যাফাসিয়া আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, কারোর কোনো প্রশ্ন আছে? ভাইয়া ফুল সেন্টেন্স বলতে পারবে না, ভেঙে ভেঙে বলে, ভাই এটা কোনটা কোন? ভেঙে ভেঙে বলে কোনটা? জি ভাইয়া, এটা তো ভাইয়া ফুল সেন্টেন্স বলতে পারে না, কিন্তু ওয়ার্ড তো ভেঙে ভেঙে বলে, এটা তো অনেক সময় কন্ডাকশন অ্যাপাসিয়া বা হচ্ছে
এরকম ওয়ার্ড ভেঙে ভেঙে শোনা বলে যায়। মানে তার কথা বলতে সমস্যা, এটা হচ্ছে ফ্লুয়েন্সির প্রবলেম। তো এটা হচ্ছে যে মানে ফ্লুয়েন্ট ভাই আমি অ্যাপাসিয়া, একটা নন ফ্লুয়েন্ট অ্যাপাসিয়া। ওয়ার্ড, মানে আমি একটা সেন্টেন্স বললাম, কিন্তু সেই হুম। সেন্টেন্সটা ধরেন ভেঙে ভেঙে মানে মানে অর্ধেকটা সে বলে আর বলতে পারছে না, তাহলে সেটা কি হবে? মানে মানে পুরো একটা বাক্যের অর্ধেক সে বলতে পারছে কিন্তু বলতে অর্ধেক পারছে বলতে না মানে পারছে না। হচ্ছে তার ফ্লুয়েন্সিতে সমস্যা আছে। তার মানে এটা হচ্ছে নন আচ্ছা ফ্লুয়েন্ট অ্যাপাসিয়া। নন ফ্লুয়েন্ট অ্যাপাসিয়ার মধ্যে তাহলে আপনার কি কি আছে যেগুলো ফ্লুয়েন্সি সমস্যা? গ্লোবাল, ব্রোকাস, হুম, আর একটা হচ্ছে ট্রান্সকর্টিক্যাল মোটর। তাহলে আমার দেখা লাগবে পেশেন্টটার কম্প্রিহেনশন এবং রিপিটেশন ঠিক আছে কিনা। তাহলে যে সে ভেঙে ভেঙে যে জি কথাটা ভাইয়া। বলতেছে, তাহলে এর সাথে তার রিপিটেশন করতে পারছে না দেখতে হবে তখন। তাহলে তাকে একটা সেন্টেন্স বলে বলতে হবে এটা রিপিট করতে পারে কিনা। যদি সে কথা রিপিট করতে পারে, তার মানে তার সমস্যা হচ্ছে ট্রান্সকর্টিক্যাল মোটর, মানে ফ্লুয়েন্টলি বলতে পারতেছে না, বাট রিপিট করতে পারতেছে। আর যদি এমন হয় যে সে মানে কথা ভেঙে ভেঙে বলতেছে, আবার কোনো কথা রিপিট করতে বলে সেটাও করতে পারতেছে না, তাহলে সেটা ব্রোকাস অ্যাপাসিয়া। জি ভাইয়া। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। ভেঙে ভেঙে বলা এটা হচ্ছে যে এই যে মানে ফ্লুয়েন্সি সমস্যা। নন ফ্লুয়েন্ট অ্যাপাসিয়া মানে সে কথা একদমই বলতে পারবে না এমন না। সে কথা বলতে পারে কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারে না, ভেঙে ভেঙে বলে বা বলতে গেলে তার কষ্ট হয়, কথা খুঁজে পায় না। এই যে এই যে কি বলে এটা যে ইফোর্টফুল বা হচ্ছে ডিফিকাল্ট ইন ফাইন্ডিং ওয়ার্ডস বা ব্রোকেন ওয়ার্ডস, এই ধরনের যেগুলো কমপ্লেন, এগুলো সবই হচ্ছে নন ফ্লুয়েন্স। তাহলে নন ফ্লুয়েন্ট অ্যাপাসিয়া যে কজগুলো আছে সেটার সাথে মিলাইতে হবে। আমাদের দেখা লাগবে তার কম্প্রিহেনশন এবং রিপিটেশন ঠিক আছে কিনা। তাহলে জি পরীক্ষায় ভাই। একটা প্রশ্ন আসে যে ফ্লুয়েন্ট অ্যাপাসিয়ার এক্সাম্পল কি কি আছে আর নন ফ্লুয়েন্ট অ্যাপাসিয়ার এক্সাম্পল কি কি আছে। তাহলে ফ্লুয়েন্ট অ্যাপাসিয়া কোনটা কোনটা? গ্লোবাল অ্যাপাসিয়া, না গ্লোবাল, ভার্ন নন নন না ফ্লুয়েন্সি না। ভার্নিক্স আর হচ্ছে ট্রান্সকর্টিক্যাল ভার্নিংস সেন্সরি আর ট্রান্সকর্টিক্যাল। নিক্স আর ট্রান্সকর্টিক্যাল কন্ডাকশন। কন্ডাকশন। কন্ডাকশন অ্যাপাসিয়া হবে। আচ্ছা তাহলে তিনটা কন্ডাকশন হচ্ছে ফ্লুয়েন্ট, তিনটা হচ্ছে নন ফ্লুয়েন্ট। তাহলে ট্রান্সকর্টিক্যাল সেন্সরি, তারপর হচ্ছে ভার্নিক্স আর কন্ডাকশন অ্যাফেয়ার, এই তিনটা হচ্ছে ফ্লুয়েন্ট অ্যাপাসিয়া। তাহলে এখানে ফ্লুয়েন্সি ঠিক থাকে। আর গ্লোবাল, ব্রোকাস এবং ট্রান্সকর্টিক্যাল মোটর এখানে নন হচ্ছে নন ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট, তাহলে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে না। তাহলে আপনি যে এক্সাম্পলটা দিলেন যে অর্ধেক অর্ধেক ভেঙে কথা বলতে পারতেছে না, তাহলে এটা হচ্ছে নন ফ্লুয়েন্ট। নন ফ্লুয়েন্টের তিনটার মধ্যে কোনটার মধ্যে পড়বে এটা হচ্ছে আমাদের রিপিটেশন এবং কম্বিনেশন দেখে আমরা আলাদা করতে পারবো। ভাইয়া এটার সাথে একটু স্ক্যানিং বা স্লারিংটা একটু যদি বলে দিতেন। আচ্ছা, স্ক্যানিং বা সিলারিং এটা হচ্ছে যে আর্টিকুলেশনের সমস্যা সেরিবেলার। বা সিলাবেলার সমস্যা। এটা হচ্ছে পুরো ডিফারেন্ট একটা ইস্যু। স্ক্যানিং সিলারিং এটা হচ্ছে আর্টিকুলেশন বা এই রিলেটেড যে কোঅর্ডিনেশন যেগুলো করে, এই রিলেটেড যে প্যাথোলজি সেগুলো কারণে হবে। আমি এগুলো আস্তে আস্তে আগে যাচ্ছি কেন, কারণ নিউরোলজি একসাথে দুই টপিক পড়লে গোলমাল লাগে আর কি। আমরা যে কয়েকটা ক্লাস ধরে অ্যাপাসিয়া শেষ করলাম, তারপর হচ্ছে কয়েকটা ক্লাস আমরা ক্লিনাল নার্ভ পড়বো, কয়েকটা ক্লাসে ভিজুয়াল পাথে পড়বো। মানে এইভাবে পড়লে কি হয়, মানে জিনিসগুলো ইজি লাগে আর কি। অ্যাপের সাথে আমি এক ক্লাস আপনাদের পুরোটা পড়াই দিতাম, বা অ্যাপের সাথে ডিজার্থিয়া বা স্ক্যান এগুলোর সাথে পড়াই, তাহলে একটার সাথে একটা প্যাস লাগে, সবগুলো কঠিন মনে হয়। এখন যেমন অ্যাপের সাথে ইজি লাগতেছে, এটা এক ক্লাসে পড়াইলে আসলে এটা ইজি লাগে না আর কি। আমি এই জন্য চাচ্ছি যে নিউরোলজিটা একটু পার্ট পার্ট করে ডিসকাস করতে আর কি। ঠিক আছে, জি ভাই, এভাবে ঠিক আছে। জি ভাইয়া। আমি মানে আস্তে আস্তে আগাই, তাহলে আপনাদের জিনিসগুলো দেখবেন তখন বুঝতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। আল্লাহ ভাই হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।